ওকে, তো চলেন আমাদের লাইভ প্রজেক্টে স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়েছে। 1 নম্বর কাজ, 2 নম্বর, 3, 4, 5, 6। এই কন্টেন্ট রাইটিং টুল বা টুলের কাজ তোমরা দেখছি না গত ক্লাসে। কন্টেন্ট কিংবা ক্যাপশন কিভাবে লিখতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছি। হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে খুঁজে বের করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা গত ক্লাসে শেষ করছি। উইকলি 7 নম্বরে কি আছে, উইকলি 2 ভিডিও, যেটাকে আইজিটিভি বলা হয়, অথবা আর কি বলছে রিলস আপলোড। আমরা এটা দেখার ট্রাই করবো। দেখেন এখানে ভিডিও বলতে বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি আপনার যে আমরা কন্টেন্ট পোস্ট করার সময় ইমেজ দেই না, একটা ফটোস, ওই ফটোর জায়গায় শুধু ভিডিওটা দেওয়া, আর বাকি কাজ সব সেভ। আর ইনস্টাগ্রামের শর্ট ভিডিও দেওয়া যায় 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টার ভিডিও দেওয়া যায়, বড় বড় ভিডিও দেওয়া যায়। কিন্তু যে ভিডিওগুলো শর্ট, 15 সেকেন্ডের কম বা তার আরো কম, সে ভিডিওকে মূলত বলা হয় রিলস। কি বলা হয়? রিলস। সো বর্তমান সময় শর্ট ভিডিও যুগে রিলস এর জনপ্রিয়তা অনেক বেশি। এই জনপ্রিয়তাটা বেশি অনেক রিলস তৈরি করার। সো এখন দেখবেন অনেক ক্লায়েন্টদের আপনার, যেমন এখান থেকে 1 বছর আগে ছিল না, রিলস তৈরি করা লাগতো না, কিন্তু এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টের জন্য রিলস তৈরি করা লাগে। রিলস মানে শর্ট ভিডিও, এটা বলতে পারছি কিনা। আর আর রিলস কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমাদের ক্লাস আছে, টিকটকের ক্লাসে আমরা এটা দেখাই কিভাবে রিলস শর্ট ভিডিও তৈরি করতে হয়। আপাতত আমরা রিলস তৈরি করার ক্লাসগুলোতে যাচ্ছি না, বিষয়টা বুঝতে পারছি। ওইটা নিয়ে আমাদের আলাদা স্পেশাল ক্লাস হয়, কিভাবে শর্ট ভিডিও তৈরি করব টিকটকের জন্য, কিভাবে রিলস মেক করব, কিভাবে ইউটিউবের জন্য শর্ট ভিডিও তৈরি করব ক্লায়েন্টের জন্য, এগুলো নিয়ে আলাদা ক্লাস থাকবে। তো আমরা চলেন জাস্ট একটা ভিডিও আপলোড করে দেখি যে আসলে এই আপলোড করলে কি অপশনগুলো এক্সট্রা আসে। তো আমরা সে ফর এক্সাম্পল আমরা চলে যাই আমাদের ইসে, যে ইনস্টাগ্রামে। তো ক্লায়েন্ট বলছে আপনাকে ভিডিও দিয়ে পোস্ট করতে হবে, ইমেজ দিয়ে তো পোস্ট করছি। সো সে যে ভিডিও দিয়ে পোস্ট করলে ক্রিয়েটে যাব, সিম্পল ভাবে নিউ পোস্ট, একই সিস্টেম। তারপরে এখানে পোস্টে ক্লিক করবো, আবার সিলেক্ট ফ্রম কমপ্লিট। সো আপনার যে ভিডিওটা তৈরি করছেন বা কন্টেন্ট তৈরি করছেন, এটা আমরা আপলোড করে দিব। সো ভিডিও কিভাবে তৈরি করবেন আপাতত আসলে আপনার ভিডিও তৈরি করা দেখানো যাচ্ছে না, যেহেতু আমাদের এগুলা নিয়ে আলাদা ক্লাস হবে। আমি ডেমো একটা জাস্ট আপনার বাসায় বসে প্র্যাকটিস করার জন্য টুকটাক একটা ভিডিও তৈরি করে ফেলেন কিভাবে, সেটা প্রাইমারি লেভেলে দেখিয়ে দিচ্ছি। আপনি ক্যানভাসে চলে যান প্র্যাকটিস করার জন্য জাস্ট। ওকে, ক্যানভাসে আসার পরে আমরা এখানে সার্চ বারে সার্চ করব ইনস্টাগ্রাম, যদি ভিডিও তৈরি করব ইনস্টাগ্রামের ফরম্যাটে করলে হবে। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট। এখানে যে কোনো একটা ব্ল্যাঙ্ক আমি ক্রিয়েট করে নিচ্ছি। এটা গেল। নেক্সট আমরা চলে আসব কি নিয়ে ভিডিও তৈরি করছি। এবার আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এখান থেকে একটা ডেমো ভিডিও তৈরি করি। প্রোডাক্ট, এটা আমাদের ওয়েবসাইট থেকে সাপোজ এটা নিতে পারি, টি শার্ট। রাইট বাটন প্রেস করে কপি ইমেজ, ক্যানভাতে এসে আমরা যে কোনো একটা টি শার্টের ডিজাইন নিই, টি শার্ট, অ্যাড পেজে যাচ্ছি, যাওয়ার পরে আমি আরেকটা অ্যাড করে দিলাম, দুইটা সিলেক্ট নিলাম। সো এটাতে আমি ইমেজটা ডিলিট করে দিলাম। ডিলিট বাটনটা প্রেস করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ডিলিট, রাইট বাটন প্রেস করে ইমেজ যেটা পেস্ট কপি করছে ওটা পেস্ট করে দিব। তারপরে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিব, এটা বসে গেলো। এরপরে আমরা এই লেখালেখিগুলো একটু চেঞ্জ করে ফেলবো। এই প্রোডাক্টের নাম অ্যাথলেটিক্স টি শার্ট, তাই তো, অ্যাথলেটিক্স টি। এটা ডাবল ক্লিক করব, অ্যাথলেটিক্স টি, তাই তো, টি বা টি শার্ট একই জিনিস, টি। ওকে, এটাকে আমরা একটু বড় করে নিই প্রয়োজন হলে। এটাকে আমরা ঠিক করি। এরপরে অর্ডার নাও আছে, ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইটটা আমাদের না, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা, আমাদের এই ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে
নোটপ্যাডে নিয়ে নিই, তাহলে সুবিধা হয় আমাদের জন্য। সরি, পেস্ট। ওয়েবসাইট অ্যাড্রেস এতটুকুই, আগে পরে যা হবে এই যে এটা বাদ, .com এর পরে যা আছে সব বাদ। কপি করলাম, এটাকে আমরা ক্যানভাতে এসে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম, কাজ শেষ, একটা শেষ। এরপরে এটাতে আমি ইমেজ ডিলিট করে দিচ্ছি, আর একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ, এই প্রোডাক্টের ইমেজ কি একটাই নাকি? একটাই, তো যাই কেয়ার করার এখন, ওই একটা দিই, দেখে দিচ্ছি ইমেজ, পেস্ট করে দিচ্ছি। এটা তো অলরেডি জানেন কপি পেস্ট সিস্টেম আপলোড করা। এরপরে এত পার্সেন্ট অফ আছে, আমরা শপ নাও লিখে দিই, এটাকে বা গেট নাও দেওয়ার পরে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। সি ফর এক্সাম্পল, ওকে, এগুলো ক্যানভা নিয়ে আপনাদের ক্লাস হবে একটা, ওকে, ইনস্টাগ্রাম শেষ হওয়ার পরে আমাদের ক্যানভা নিয়ে ক্লাস হবে একটা, ওই ক্লাসের ডিজাইন কিভাবে করতে হয় তা আমরা আলোচনা করবো। আজ ক্লাসে জাস্ট আমরা এতটুকুই শিখি, মোটামুটি একটা ভিডিও তৈরি করার জন্য যতটুকু লাগে। সো আমরা এটা তো একটা ইমেজ, তাই না? এটাকে আমরা স্লাইড ভিডিও করবো, মানে অ্যানিমেটেড ভিডিও। ইমেজটা সিলেক্ট করার পরে দেখেন উপরে কি আছে, অ্যানিমেশন। অ্যানিমেশনে ক্লিক করলে এটা যদি এটা এভাবে আসবে, এখানে অনেকগুলো ডিফারেন্স স্টাইল আছে, এটা দিলে এটা এভাবে আসবে। সো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিই, এটাই সিলেক্ট করলাম, করার পর দেখেন এটা কয় সেকেন্ড, 5 সেকেন্ড। সো আপনি চাইলে সেকেন্ড বাড়াতে পারেন, 6 সেকেন্ড করে দিলাম। সেম ভাবে এই স্লাইডে আসবো, এটারও অ্যানিমেশনের জায়গায় যে আপনি অ্যানিমেশন যেখানে সিলেক্ট করে ফেলতে পারবেন, দ্যাটস ইট। তারপর এই অ্যানিমেটেডটা কয় সেকেন্ড, সাপোজ দিলাম 6 সেকেন্ড, 6 12 সেকেন্ড। 12 সেকেন্ড এটা হলো, এইভাবে আপনি ভিডিও বানাতে হলে আপনি কমপক্ষে 30 সেকেন্ড বেশি করতে হবে, 20-25 সেকেন্ড, কারণ না হলে শর্ট যদি দেন তাহলে রিলসে চলে যাবে অটোমেটিক, মানে 15 সেকেন্ডের কম হলে অটোমেটিক করে ভিডিও পোস্ট করলে রিলসে চলে যাবে, কোনোটার ভিডিও হিসাবে পোস্ট হবে না, রিলস হবে। রিলস মানে সংস্কৃত শর্ট ভিডিও, আর লং ভিডিও দিলে যেটা আপনার 1 মিনিট 2 মিনিট এরকমই হয়। তো নর্মালি ক্লায়েন্টরা যদি বলে কখন আমরা এইভাবে তৈরি করতে পারি, এগুলো আমরা শিখবো ইন ফিউচার কিভাবে ভিডিও তৈরি করা যেতে পারে। জাস্ট আমি এই ভিডিওটাকে পোস্ট করার জন্য ডাউনলোড করে নিব, এখান থেকে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে স্যার এখানে একটা ডাউনলোড কোশ্চেন ছিল করেন। স্যার, দ্বিতীয় ক্লাসে যে অ্যাপস গুলা যে দেখাইছেন, যে বলছেন যে অ্যাপস গুলা অনেক তো স্যার অনেকগুলা নামাইতে পারি নাই 2-3টা, তা ওইগুলা কি সবগুলাই খুব দরকার? আপনি নামাতে পারেন নাই এমন অ্যাপস তো ওখানে নাই, কোনটা পারেন নাই সেগুলো লিস্ট করে করেন। হ্যাঁ স্যার, কিছু কিছু অ্যাপস আছে ইনস্টল করতে পারতেছি না, একটু প্রবলেম ছিল এই জন্য। তা বলতেছি যে ওইগুলা কি মানে এখনই খুব দরকার হবে ওইগুলা, না যদি 2-1 দিন পর নামানো হয়? এখন দরকার হবে কিনা, আপনার কাজ করতে যদি লাগে তাহলে দরকার হবে, না হলে পরে লাগবে। যেমন ক্যানভা কাজ করতে হলে লাগবে, চ্যাট জিটিপি কাজ করতে হলে লাগবে, নোটপ্যাড। আর যেগুলো লাগবে না, যেগুলো লাগতেছে ওগুলো তাহলে পরে করেন, লাগবে বুঝতে হবে। বের বুঝতে পারছি। আর কোনগুলো পারতেছেন না আপনি লিস্ট করে আমাদের দেখান যে আমি এইগুলো পারতেছি না, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই দুইটা করছি না, এই দুইটা কি করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে দেখবেন ফাইল টাইপ, যদি এখানে ইমেজ বা পিএনজি থাকে এটাকে আপনি MP4 করার পরে যদি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। এভাবে তৈরি করা যেতে পারে, এগুলো আমরা শিখবো পরবর্তীতে, ভিডিও তৈরি করার সিস্টেম কিভাবে তৈরি করতে হয়, ভিডিও কোন প্রসেসে তৈরি করা লাগে। এই ভিডিওতে তো আপনার ওই যে সার্ভারের অ্যাড্রেসটা দিলেন, ওই ডাইরেক্ট ওই সার্ভারে ঢোকা যাবে না ভিডিওতে, এটা জাস্ট একটা শো, তাই তো? ভিডিওতে ক্লিক হবে হয় কোন লিংক। আচ্ছা, এইটা ভিডিও দাদা, পেয়ে এই যাবেন। ভিডিওটা কোথায় যে আমরা পাবো একটু দেখাবেন কি? অনেক সময় ভিডিও আমরা ডাউনলোড করার পরেও ভিডিওটা খুঁজে পাই না, একটু কাইন্ডলি একটু দেখাই দিন তো। আচ্ছা, ভিডিও ডাউনলোড করার পরে কোথায় পাবেন খুঁজে, তাই তো? তো প্রথমত আমি বলি, প্রথমত আপনি ভিডিও ডাউনলোড হলে ওই ভিডিওটা, আবার কোনো কিছু ডাউনলোড হলে একটা ব্রাউজার থেকে ডিফল্ট ভাবে একটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকে, সেটা বলতে পারছি। ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকে, আমি বলি এখানে থাকে। এখন অনেক সময় হয় কি, এই ভিডিওগুলো এই যেমন সাপোজ এখানে আছে ডাউনলোডের ফোল্ডারের ভিতরে, কারণ অনেক সময় এই ফোল্ডারে অনেক ম্যাটেরিয়ালস থাকে, ইমেজ ভিডিও দেখেন এখানে অনেক আছে না,
অনেক সময় এই মাঝে যে কোনো একটা জায়গায় চলে আসতে পারে, সেক্ষেত্রে ওটা আবার খুঁজে বের করার সমস্যা হয়, অনেক সময় হতে পারে। এক্ষেত্রে যদি আপনি সহজে খুঁজতে চান যে আজ কোন ভিডিওটা আপনি ডাউনলোড করছেন বা কোন ইমেজটা ফিল্টার করতে পারেন। ফিল্টার করার সিস্টেম হচ্ছে এই ড্রাইভে আসার পরে এই ডাউনলোড ফোল্ডারে ফাঁকা যে কোনো একটা জায়গায় মাউসটা নেবেন, নেওয়ার পর ডান পাশে ক্লিক করলে দেখবেন শর্ট বাই, এখানে দেখবেন ডেট মডিফাই, যদি এটা দেন তাহলে দেখবেন এটা কিন্তু অনেক আগে, এই যে লং এগো টাইম মানে অনেক আগে। সো আমি আবার রাইট বাটন প্রেস করে যদি শর্ট বাই আবার এই ডেট মডিফাই ক্লিক করি, তাহলে দেখবেন এইগুলো আগের গুলো আসছে আগে, মানে প্রিভিয়াস এখন ওল্ড গুলা। আবার যদি ডেট বাই মডিফাইতে ক্লিক করি, ও সরি, তাহলে এখন কিন্তু সেই এখন যেটা টুডে সেটা আসছে না। আর একভাবে করতে পারেন, এটা এভাবে করে নিলে আরেকটা সুবিধা হচ্ছে কি করবেন, রাইট বাটন প্রেস করে এটা সময় বসে বাসায় দিয়ে করবেন। এখানে গ্রুপ বাই দিয়েছেন, গ্রুপ বাই ডেট মডিফাইতে ক্লিক করবেন, তাহলে যেটা হবে যেমন টুডে, স্টার্ট ডে, এভাবে গ্রুপ হয়ে থাকবে, তাহলে বুঝবেন যে আজ কোনটা। এটা হলো আর একটা টেকনিক কিভাবে ডাউনলোড ফোল্ডারে। এখন এরপরে যদি না মাঝখানে আসে, তাহলে আপনি যেটা করবেন, ডেট মডিফাই নিচ থেকে আপনি ক্লিক করলে আপনার ওখানে তো আপনি সমগ্রটাকে আপনি ইয়ে করে রাখছেন, ফাংশন করে রাখছেন ডেট মোড। ও আচ্ছা আচ্ছা, ওটা তো নিচে থাকে। সো সফট বাই থেকে আপনার এইটা আসে না, তাই তো? এটা যদি না আসে তাহলে আপনার সি মোর উইন্ডোজ 10 তো 10 এ একটু ঝামেলা আছে, উইন্ডোজ 11 তো 10 এ কিন্তু আবার এখানে মোর বলে একটা অপশন থাকে, যে মোরে যে সেটা আবার ওইটা সিলেক্ট করা যায়, কিন্তু 11 আবার এটা এখানে না, 11 এইভাবে আছে। 10 হলে এখানে পাবেন এক্সট্রা, আপনি যেটা বলছেন এখানে মোরে ক্লিক করলে দেখবেন আছে, ওখানে ক্লিক করলে এটা চলে আসবে, এটাতে নাই। না জানলে কিন্তু এটাতে এখনো নাই, বুঝি নাই। এটা 11 এরকমই অপশন এক্সট্রা দেখো। আচ্ছা এটা গেল। আচ্ছা যাই হোক, এরপর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন ডাউনলোড করবেন দেখবেন আপনার এখানে একটা ডাউনলোড একটা আইকন আছে, দেখছেন যে ব্রাউজারে আছে না, এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেখেন এই যে ডাউনলোড হয়েছে রিসেন্টলি ডাউনলোড, এখানে দেখেন একটা ফাইল আইকন, ফাইল আইকনে ক্লিক করলে আপনার যেখানে ডাউনলোড হয়েছে এই সেই ফাইল আইকন চলে আসছে টিক মার্ক হয়ে থাকবে না, থাকবে তো অবশ্যই। ডাউনলোড করলে যে থাকার কথা, ডাউনলোড তো রিমুভ হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আমি বোঝাতে পারছি। আচ্ছা এরপর চলেন আমরা আপলোড করি নাকি ভিডিও। সিলেক্ট ফ্রম কম্পিউটার, যেটা আমরা ডাউনলোড করছি এইটা, ঠিক না? এই যে এটা সিলেক্ট করার পরে ভিডিও সিলেক্ট করে দিলাম ইমেজের জায়গায়, আর বাকি অপশন কিন্তু সব দেখেন সব সেম না। নেক্সট করেন। এরপর এখানে এক্সট্রা একটা অপশন আছে কভার ফটো। কভার ফটোটা হচ্ছে যেমন ইউটিউবের থাম্বনেল বলেন না, যেটা প্রথমে থাকে ভিডিওর, ক্লিক করার পরে আবার ওটা দেখা যায় না। তো এটা অ্যাট্রাকটিভ একটা ইমেজ এখানে দিতে হয়, অ্যাট্রাকটিভ ওই রিলেভেন্ট। তো আমরা কভার ফটো যদি এটা দেই তাহলে এটা কিন্তু দেখে অ্যাট্রাকটিভ না, কেউ ক্লিক করবে না, ঠিক না? এই জন্য আমরা এটাকে মাউসের বাম পাশে চেপে ধরে, যেমন ইমেজ যেখানে আছে আমি এটা সিলেক্ট করে দিলে এইটাই প্রথমে দেখা যাবে। আপনি যদি চান আমি এটা দেখাবো না, আমি আলাদা একটা ডিজাইন করে ওই ইমেজটাই এখানে দেখাবো, সে ফর এক্সাম্পল সিলেক্ট ফ্রম কম্পিউটারে যাবেন, তাহলে যার পরে আমি যে কোনো একটা ডেমো হিসাবে জাস্ট দেখানোর জন্য, বাট এটা এই রিলেভেন্ট না, ওটা কিন্তু ওই রিলেভেন্ট হতে হবে, ওটা আমার ওই রিলেভেন্ট কোনো ইমেজ নাই, আমি এটা আসবে, কিন্তু এটাতে এই রিলেভেন্ট, তো রিলেভেন্ট দিতে হবে, ওকে যে রিলেভেন্ট সেই রিলেভেন্ট, না হলেও ব্যাপারটা ভালো হয় না, এটাও অ্যালগরিদম এটাকে পছন্দ করে না ইনস্টাগ্রাম। তো যাক দেখানোর জন্য আমি এটাই দিলাম। এরপরে হচ্ছে আপনার এটা হলো কেটে ছোট বড় করে, এটা তো জানেন অলরেডি অনেকে হয়তো বা, আমি এখানে নেক্সট করে ফেলি। এরপরে ক্যাপশন আর বাকি কাজ তো সেম, এটা পারবেন ঠিক না, বাকি কাজ সেম। এখন এটা যদি 15 সেকেন্ডের কম হয় বা 20 সেকেন্ডের কম, এটা কিন্তু অটোমেটিক রিলসে চলে যাবে, এটা বলতে পারছি। এখন চলেন, এটা হলো ভিডিও আপলোড করার অপশন, কিভাবে রিলস আপলোড করব সেটা আমরা কথা বলি নাকি। সো রিলস আপলোড করতে হলে আবারও ক্রিয়েট অপশন থেকে নিউ পোস্টে
যাওয়ার পর রিলসের একটা ফরম্যাট আলাদা আছে, দেখবেন ক্যানভাতে সার্চ করলে পাবে রিলস, ইনস্টাগ্রাম রিলস। ওটা দরকার নাই, রিলস ক্রিয়েট পোস্টে একটা শর্ট ভিডিও হলো অটোমেটিক রিলসে চলে যাবে। আর আপনি নিউ পোস্ট থেকে এখানে ক্রিয়েট থেকে যদি রিলস দেন সেটাও হবে, ব্যাপারটা বুঝতে পারছি। আর যদি ক্রিয়েট পোস্টে নিউ পোস্টে যান শর্ট হলে অটোমেটিক রিলসে যাবে, লং হয় ভিডিওতে চলে যাবে। লং হলে সেটা তো রিলস হবে না, রিলস মানে শর্ট। আচ্ছা, ক্রিয়েট থেকে আমরা পোস্টে যাব, পোস্ট থেকে আবার পোস্ট, যেমন আমি একটা শর্ট রিলস নিয়ে আসি, রিলস বলতে ওইটাই ও রিলস হয়ে যাবে, ওটা তো শর্ট। তারপর একটা ফরম্যাট নিয়ে আসি, যেমন একটা ফরম্যাট, এটা যদি আমি আপলোড করি, এটা আমাদের একটা ক্লায়েন্টের একটা রিলস আমরা তৈরি করছি, আমি এটা যদি আপলোড করে আপনাদের দেখাই, বাট এটা এই রিলেভেন্ট কিন্তু না, এটা অন্য রিলেভেন্ট, জাস্ট দেখানোর জন্য আমি আপলোড করছি। তৈরি করছি, ওটার ইমেজটা চেঞ্জ করে, ওটার এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে আমরা আবার মডিফাই করছি। ওকে, মডিফাইটা আছে ক্যামটাশিয়া রিলস, আমি গতদিন করছি, দেখতে পাচ্ছেন 15 তারিখে রাত্রে 4টার সময়, 4টার সময় এটা তৈরি করে পোস্ট করে ঘুমাইছি 6টার সময়, এই দেখতে পাচ্ছেন যে কয়টা 4টা। আচ্ছা, জায়গা আপলোড করি। Life is full of beautiful moments. But are you prepared for the unexpected? নেক্সট করি, নেক্সট করার পরে এটাও রিলস অপশন কি ওই কাভারটা আপনাকে সেট করতে হবে যে আপনি কোনটা প্রথমে দেখাবেন। তো সেম ভাবে আপনি আপলোডও করতে পারেন, আবার এই ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন, আর বাকি কাজ তো সেমই। নেক্সট, আর এখানে ক্যাপশন লেখার কাজ তো একই, ওটা তো জানেন, এটা শর্ট, ওটা ক্যাপশন করে কভার ফটো তো দেখালাম, ওই যে এই এখান থেকেও সিলেক্ট করা যাবে, আবার আপলোডও করা যাবে, এটা বুঝতে পারছি। নেক্সট আমরা অবশ্যই ক্যাপশন না দিলে মানুষ পড়বে কি, যে কি রিলেটেড, যদি ভিডিওতে আসে, তবে রিলসের ক্যাপশনগুলো ছোট ছোট হয়, তা রিলসে তো ভিডিও রিপ্রেজেন্ট হয়, ছোট ছোট শর্ট কিছু হ্যাশট্যাগ দিতে হয়, আর কিছু ছোট একটা ক্যাপশন দিতে হয়। তারপর নেক্সট করেন, নেক্সট করবো, আমি আর ক্যাপশনটা দিচ্ছি না, যেটা এটা হচ্ছে অন্য রিলেটেড, এটা লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস, আমি জাস্ট শেয়ার করে আপনাদের দেখাচ্ছি কেমন দেখা যায়। ওকে, পোস্ট করার পর আসলে ওটা রিলসে গেছে কিনা দেখি, আমরা তো দিয়েছিলাম ফটোতে, সরি ভিডিওতে। এখানে আসার পরে একটু রিলোড দিতে হবে। দেখেন এটা কিন্তু এখানে পোস্ট হয়েছে, বলছে না পোস্টে আবার দেখেন রিলস অপশন আছে, রিলসে যদি যাই আচ্ছা রিলস, এখন এটাতে আমি ওপেন করে দেখতে কেমন হচ্ছে, রিলসের ফরম্যাটটা এরকম লম্বা হয়, লং। But are you prepared for the unexpected? কম্পিউটার থেকে Life insurance ensures your loved ones are protected financially, even when you're not around. ও এটা একটা সমস্যা, With life insurance, you can কেটে গেছে স্কোয়ার ফরম্যাট হয়ে গেছে, এটা Life is full of beautiful moments. স্যার ডাউনলোডে ইনস্ট পয়েন্ট আছে না ভাই? ডাউনলোডে ইনস্ট পয়েন্ট আছে না স্যার? না না, আমাদের এটা কেটে গেছে, অটোমেটিক দিলে ইনস্টাগ্রামে কেটে যায় না। অরিজিনাল করে দিলে আবার কি ঠিক হতো? ইয়েস ইয়েস, ঠিক হতো না, ঠিক হবে, কারণ ওইটা তো আমাদের সিস্টেম, আমাদের ভুল হয়ে গেছে। ওকে, এখান থেকে কি করতে মনে আছে, এটা বলছিলাম Life is full of beautiful moments. But are you prepared for the unexpected? ওটা করা হয়ে যায় অটোমেটিক, ইনস্টাগ্রাম দিলে, এটা আমার প্রথম ক্লাসে বলছিলাম ইনস্টাগ্রাম, যে ওটা কিন্তু করা হয়ে যায় অটোমেটিক দিলে, এখন আর ঠিকঠাক হবে। আর রিলস কিভাবে মেক করবেন, এই যে আমরা ভয়েস অ্যাড করছি একটা, দেখছিস না, প্রথমটা দেখছিলাম একটা মিউজিক আর একটা ভয়েস, এগুলো তৈরি করে আমরা সবই শিখবো, এখন না, এখন শিখলে অনেক টাইম লেগে যাবে, আমরা সময় আছে আমাদের শেখার। ওকে, ধাপে ধাপে এখন একটু প্লে করে দেখি যে আসলে কেমন আছে রিলসটা, ওপেন করি। Life is full of beautiful moments. But are you prepared for the unexpected? Life insurance ensures your loved ones are protected financially, even when you're not around. With life insurance, you can secure your family's future, pay off debts, and achieve your financial goals. Don't wait until it's too late. Take the first step towards financial security. Protect your family's future today. Contact us for a free consultation. Invest in peace of mind. Invest in life insurance. Life is unpredictable. Ensure your loved ones are always taken care of with life insurance. Contact us today and take the first step towards a secure tomorrow.
দেখে এলো রিলস আমরা তৈরি করে শিখবো ভবিষ্যতে। আশা করি বুঝতে পারছি না? ওকে, চলো নেক্সট স্টেপে চলে যাই আমরা। নেক্সট স্টেপ, বর্তমানে কিন্তু রিলস অনেক জনপ্রিয়। ওকে, রিলস অবশ্যই তৈরি করে শিখতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা ট্রাউজাল পোস্ট। এটা তো আমাদের শেষ। ওই যে অনেকগুলো একসাথে পোস্ট করা ভিডিও বা ইমেজ, ইনস্টাগ্রাম এসইও বা অপটিমাইজেশন আমাদের শেষ। পোস্ট শিডিউলিংটা চলে আসি 10 নম্বর, পোস্ট শিডিউলিং। শিডিউলিং বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট একটা টাইম, শিডিউল বলতে বোঝেন টাইম। সো পোস্ট শিডিউলিং বলতে একটা নির্দিষ্ট সময় পোস্ট শিডিউল করা, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় মেনটেন করে পোস্ট করা, এটা শিডিউল বলে। যে আপনার প্রতিদিন ক্লাস যেমন কয়টা হয়, 3:30টায়, এটা একটা শিডিউল। কিছু কিছু দিন হয়তো উল্টা পাল্টা হতে পারে, যেমন আজকে একটু লেট হয়েছে, ভাই বিভিন্ন পারপাসে হতে পারে, কারণ অ্যাকুরেট তো এইভাবে করা পসিবল হয় না, 1-2 মিনিট 5 মিনিট লেট হতে পারে। আচ্ছা যাই হোক, এটা আপনাদের জন্য খারাপ বিষয়। আমি ট্রাই করে আসার মতন, তারপর মাঝে মাঝে লেট হয়, কিছু করার থাকে না। আচ্ছা যাই হোক, তো পোস্ট শিডিউলিংয়ের ব্যাপারটা হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট আপনার বলে যে প্রতিদিন আপনাকে সকাল 10টায় ইউএস এর টাইমে পোস্ট করতে হবে, আপনি সকাল 10টায় প্রতিদিন তো ওই নির্দিষ্ট সময় মেনটেন করা পসিবল না। নেট কানেকশন সমস্যা থাকতে পারে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বাড়তে পারে, ঘুরতে যেতে পারেন, বিভিন্ন কারণ হতে পারে না? যেমন আমার আজকে লেট হয়েছে, বাসায় গেস্ট আসছে, গেস্ট আসলে একটু তো লেট হতে পারে, স্বাভাবিক বিষয়। এখন এই ধরনের প্রবলেম হতে পারে। কিছু কিছু দিন দেখা যায় বাসার চাবি খুঁজে পাচ্ছি না, লেট হয়ে গেছে 5 মিনিট খুঁজতে খুঁজতে। তো এই ধরনের ভয় না, রান্না হয় তাহলে স্যার কেউ আসতে না রান্না হয়েছে সমস্যা নেই। আচ্ছা, তো দেখ পোস্ট শিডিউলিংটা ব্যাপারটা হচ্ছে, ক্লাস তো আর শিডিউল করা যায় না, যে পোস্ট শিডিউলটা আমি আগে থেকে রেডি করে রাখবো, ওই টাইমে পোস্ট হয়ে যাবে। আজকে আমি আগামী দিনের পোস্ট করে দিব, মানে আজকে পোস্ট করব হবে আগামী দিন, তাহলে আপনারা আগামী দিন ওই টাইমে থাকা লাগবে না। আপনি মনে করেন এখন আমি পোস্ট করে দেবো, আগামী দিন রাত সকাল 10টায় পোস্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা শিডিউল করা। শিডিউল করলে যেটা হয় কি, যদি নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে পোস্ট করা হয়, এটা ইনস্টাগ্রাম কেন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এটা গুলো হেল্পফুল হয় ওদের জন্য, যে এই নির্দিষ্ট সময় এই প্রোফাইলে আপনার পোস্ট করে, তাহলে রিচটা ভালো হয়। ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? এতটুকু ক্লিয়ার? কেন পোস্ট করা উচিত নির্দিষ্ট সময়, রিচটা ভালো হয়, এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা আপনাকে ওটা সোশ্যাল মিডিয়া আরো রিচ করতে হেল্প করে। তো চলেন এই শিডিউল কিভাবে করবো, তাই না? চলেন, শিডিউল করতে হলে আমরা প্রথম ক্লায়েন্টের নির্দিষ্ট টাইম বলে দিবে, অথবা ক্লায়েন্ট নাও বলতে পারে যে শিডিউল করেন। একটা টাইম আমাদের খুঁজে বের করতে হবে যে কোন টাইমে শিডিউল করতে হবে। এখন এটা খুঁজি আগে। প্রথমত ক্লায়েন্ট বললে তো ওই টাইমে করব, 1 নম্বর। তো চলেন, ক্লায়েন্ট সাপোজ বলতে ইউএস এর সকাল 10টায় একটা পোস্ট করতে হবে, রাত দুপুর 12টায়, আর বিকাল 5টায়। এখন ইউএস এর টাইম টু বাংলাদেশ টাইম এটা তো আলাদা। এখন আমরা কি করব, গুগলে সার্চ করব ইউএস টাইম টু বাংলাদেশ টাইম। গুগল মামা আছে, টেনশনে কিছু নাই। গুগলে আসেন, সার্চ করেন ইউএস টাইম টু বাংলাদেশ টাইম, এটা দেন। এখানে আপনার এই যে আছে, এটা আমরা এটাতে যাব না, আমরা এখানে আপনার কোনটাতে যাওয়া যায়, এটাতে যাই, বা অনেকগুলো ওয়েবসাইট আছে, এটাতে যাই। দেখেন ইউএস এর কিন্তু টাইম জোন একটা না, আমাদের বাংলাদেশে যেমন টাইম জোন একটাই, আমাদের বাংলাদেশে পুরো টাইম সব একই, কিন্তু ইউএস এর হচ্ছে যেমন আমাদের খুলনা শহরে যে টাইম, ইউএস এর একটা সিটিতে এই টাইম, অন্য সিটিতে অন্য টাইম। তো স্টেট 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ডিপেন্ড করে, একটা ভেরিয়েশন আছে। এখন আপনারা ক্লায়েন্টের কাছে শুনবেন যে আপনার স্টেট কোনটা। যেমন এখানে দেখেন ইডিটি একটা আছে, এরপরে আর আছে কোনটা, এখানে তো অনেকগুলো ছিল কিন্তু সেগুলো গেল ইডিটি, এই যে ইডিটি আছে, এগুলো না, টাইম জোন গুলো গেল কোথায়, আচ্ছা ইউএসএ কারেন্ট টাইম, আচ্ছা অল টাইম জোন, ওই ইউনাইটেড স্টেটের ওই জায়গা, যে লাল দেখছেন না ওইখানে, লাল ওই হ্যাঁ ওই যে এখানে ইউনাইটেড স্টেটের হ্যাঁ ওই যে এখানে। ও আচ্ছা আচ্ছা, মানে আগে এই ওয়েবসাইটের নিচে ছিল সব, একটু আপডেট হয়ে গেছে, যেন আমিও খুঁজে পাচ্ছি না। না আগে ছিল সেটা, এখানে সবগুলো ছিল বাইরে। তো যাই হোক, এখানে দেখেন, এখানে গেলে ইউনাইটেড স্টেটে ইএসটি টাইম জোন, পিএসটি আছে, সিএসটি আছে। তো ক্লায়েন্টকে শুনবেন যে আপনি কোন টাইম, আপনার টাইম জোন কোনটা।
ও বলে দিবে, সে ফর এক্সাম্পল সে বলে দিছে ইএসটি, আমরা ইএসটি সিলেক্ট করে ইএসটি সাপোজ নিউ ইয়র্ক বলতেছে ফর এক্সাম্পল, বা ইএসটি টাইম জোন বলছে। সো ইএসটি সবগুলো একই হয়। ইএসটি সিলেক্ট করার পরে দেখেন আমাদের বাংলাদেশে 4টা, ওদের হচ্ছে 5টা, সকাল 5টা, 13 ঘন্টা 13 ঘন্টা টাইম হয়েছে। এখন আমরা একটু নিচে আসবো, আসলে দেখবেন ওদের টাইমে কয়টা, সকাল 10টা, তাই তো? সকাল 10টা কই যাবেন, এটা না, এটা। তাহলে এদিকে একটু খেয়াল করে দেখেন, ওদের সকাল 10টা, আমাদের রাত 9টা। তাহলে আমার পোস্ট করতে হবে বাংলাদেশ টাইমে রাত 9টা। সেম 12টায় যেটা আছে, তাহলে কয়টা হবে, 12টা হলে বাংলাদেশের, ওদের 12টা, আমাদের 11টা, ওদের এই রাত 11টায়। এইভাবে আমরা কনভার্ট করে নিব। এতটুকু বলতে পারছি কিনা? টাইম কি বের করবো, এতটুকু ক্লিয়ার? ওকে, চলো টাইম বের করলাম। এখন শিডিউল করতে হবে, শিডিউল। শিডিউলটা কি আমরা বাংলাদেশ টাইমটা দিব নাকি ওদের টাইমটা দিব? দিব বাংলাদেশ টাইম, হবে ওদের টাইম। আমরা বাংলাদেশ টাইমে পোস্ট করব 9টায় সকাল, সরি সকাল না, রাত। ওদের টাইমে হবে, আমরা লিখতে হচ্ছে ওদের টাইমটা না আমাদের টাইম। লেখালেখি তো কিছু না, ক্লায়েন্ট আপনাকে বলে দিছে সকাল 10টা, আমরা বাংলাদেশে পোস্ট করলে টাইম জোন আমাদের টাইম জোনে হবে, কাজ করতে হবে। আমাদের টাইম জোনে পোস্ট করব 9টায়, ওদের টাইম জোনে পোস্ট হয়ে যাবে 10টায়। এটা বলতে পারছি? 9 PM ইয়ে করব। Yes, এটা গেল। এখন আমরা শিডিউল করব কি করে, তাই না? দেখেন, পোস্ট শিডিউল করতে হলে আমরা ইউজ করতে পারি ইনস্টাগ্রাম থেকে। পোস্ট শিডিউল ম্যানুয়ালি করা যায় না, ইনস্টাগ্রামে কোনো অপশন আছে নাই। আমরা যেটা করতে পারি উইথ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা পোস্ট শিডিউল করতে পারি, যেটাকে বলে মেটা টুল। মানে ফেসবুক বা কোম্পানির, মেটা কোম্পানির ফেসবুক মালিক, সরি ফেসবুক না, সরি মেটা কোম্পানির প্রোডাক্ট ফেসবুক, আবার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এখন এই মেটার একটা টুল আছে আলাদা, যেটা হল মেটা বিজনেস সুইচ। এবার অর্থাৎ ফেসবুক, সহজ কথা, ফেসবুক পেজের মাধ্যমে আমরা ইনস্টাগ্রামে শিডিউল করতে পারি। কিসের মাধ্যমে? ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু ফেসবুক পেজের কাজ তো আমরা এখন শিখি নাই, আপাতত তো আমরা ওর ভিতরে যাচ্ছি না, কারণ ওখান থেকে গেলে আপনি বুঝবেন না। তবে ওটা আমরা ফেসবুক পেজের ক্লাসে শিখে নেব কিভাবে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে শিডিউল করতে হয়। আদর বুঝতে পারছি কিনা? তাহলে ওটা ওই ক্লাসের সময় দেখবো, মনে রাখবেন, অবশ্যই দেখাবো। চলে আসি উইথ টুল। ফেসবুক ছাড়াও অন্য টুল দিয়েও শিডিউল করা যায়, যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। সো পৃথিবীতে না, দুনিয়ায় অনেক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল আছে। আমি যদি গুগল করি সিম্পল ভাবে, তাহলে আমরা পাবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল দিয়ে, যেমন ক্যানভা দিয়েও শিডিউল করা যায়। যেমন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল আছে, এই যে একটা হট সুইচ, বাফার, এগুলো সব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। এখন ইনস্টাগ্রামে শিডিউল করতে হলে আবার ওই সেই ঘোরাই ফেরাই কিন্তু আবার ফেসবুকের পেজের সাথে কানেক্ট করা লাগে। তাহলে সেক্ষেত্রে ওই ইনস্টাগ্রামের জন্য ওই ফেসবুক পেজই ভালো। মানে এই টুলটা দিয়ে যদি ম্যানেজ করতে চান ইনস্টাগ্রামের জন্য, তাহলে আপনার ফেসবুকের সাথে আগে কানেক্ট করতে হবে, পেজের সাথে। সেই একই কথা, সেক্ষেত্রে ফেসবুক পেজ দিয়ে করাই ভালো। আর একটা টুল আছে, যে টুলটা দিয়ে করলে ফেসবুকের সাথে কানেক্ট হওয়া লাগে না, নাম হচ্ছে, আমরা গুগলে আসবো, লিখে সার্চ করি ইনসিস্ট, INSSIST এক্সটেনশন। ইনসিস্ট, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করি, বাট এটা মাঝে মাঝে টাকাও চাই। ফ্রিতে কিছুদিন করার পরে আবার আনইনস্টল করে অন্য ব্রাউজারে লগ ইন করলে ঠিক আছে। এটা একটা টুল এক্সটেনশন, আমরা এটা অ্যাড করে নিব সিম্পল ভাবে। অলরেডি আছে অ্যাড করা। কই বলেন তো নাম কই? উপরে চলে গেছে আরো। ও এটা এখন এটা ইনস্টল করার পরে আমরা দেখবেন উপরে একটা আইকন পাবেন, ইনসিস্ট আইকন, অথবা নিচে দেবেন, পাবেন এখানে এই যে
এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এটা একটা ফোনের মতন হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। বাট এটা কিন্তু মাঝে মাঝে টাকাও চায় কিছুদিন পরে পরে, তো তখন আপনি ফেসবুক থেকেই করবেন, এত ঝামেলা করে লাভ আছে। বাট ফেসবুকে যেহেতু আমরা এখন যাই না, আপাতত এটা দিয়েই দেখি। আর ম্যানেজমেন্ট টুলের ক্লাস যেহেতু এখন হয় না, ওটা নিয়ে ক্লাস হবে, ম্যানেজমেন্ট টুল কীভাবে ইউজ করতে হয়। সো এখানে আমরা প্লাজে ক্লিক করব। প্লাজে ক্লিক করার পরে প্লাস দেখেন স্টোরি, পোস্ট, ভিডিও, রিলস, আমরা শিডিউল দেখছেন, শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করবো আপলোড ফাইল, আমরা আপলোড ফাইলে যাব। মানে আপলোড ফাইল বলতে যে ইমেজ বা ভিডিওটা আপনি বা রিলস আপলোড করবেন সেটা। সো আমি যে কোনো একটা সিলেক্ট করে ফেলি, সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ আমি সিলেক্ট করি, ডাউনলোড। ডাউনলোড থেকে আমি সাপোজ কোনটা সিলেক্ট করা যেতে পারে, যে কোনো একটা জাস্ট ডেমো দেখানোর জন্য সিলেক্ট করলে তো হচ্ছে নাকি, ক্যাপি সিলেক্ট করলাম। মানে যেটা আপনি পোস্ট করবেন, সহজ কথায় ফাইল মানে কি, যে ইমেজ বা ভিডিও যেটা দিবেন সেটা আপনি আপলোড করবেন। করার পরে এই যে এটা না ড্রাফটে আছে, জাস্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশন মানে তো জানেন, ওই ছোট একটা কন্টেন্ট বা ক্যাপশন লেখেন। আমি আর লিখছি না, আমি জাস্ট ক্যাপ হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি সাপোজ, এটা তো পারবেন। এখন এখানে ক্রাউজাল করতে হলে এই যে দেখেন প্লাজে ক্লিক করে ক্রাউজালও অনেকগুলো ইউজ করা যাবে। এখান থেকে নিচে দুইটা অপশন আছে, শিডিউল, পাবলিশ না। পাবলিশ না তো ক্লিক করলে এখন পাবলিশ হয়ে যাবে, ওটা আমরা শিডিউল করবো। শিডিউলে ক্লিক করব, কখন শিডিউল হবে, যেমন আগামী দিন 16 তারিখ, তাই তো 16 তারিখে পোস্ট হবে। আমি সকাল রাত 9টা না, রাত 9টা। তাহলে দেখেন এখানে টাইম জোন আছে, দেখেন এশিয়া, ঢাকা। তাহলে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করে অ্যারো বাটনে কাস্টম দিয়ে দিই। দেওয়ার পরে এখানে 20টা আছে, 20টা আছে মানে 8টা, তাই তো? তাহলে কয়টা হবে, 21টা নাকি, 21টা মানে 9টা। তারপর অ্যাপ্লাই করলে আগামী দিন ওই 9টায় আপনি কম্পিউটার ওপেন থাকলেও কিছু করা লাগবে না, আপনি কম্পিউটার বন্ধ থাকলেও অটোমেটিক পোস্ট হয়ে যাবে। এইভাবে আপনি 1 মাসেরটা শিডিউল করে রাখতে পারেন। রিল্যাক্সে ঘুমান, একদিন কাজ করেন, 2 দিন ঘুমান, সাপোজ এটা শিডিউল করে ফেললেন, তাহলে আমি আরেকটা করে ফেললাম, আগামী দিনে পোস্ট হয়ে যাবে। এটা বলতে পারছি, এটা হচ্ছে পোস্ট শিডিউল কিভাবে করতে হয়। যাক, আশা করে বলতে পারছি। আর ফেসবুকের ক্লাসে তো দেখিয়ে দেবো এক্সট্রা ফেসবুক থেকে কিভাবে করবেন। আর ম্যানেজমেন্ট টুল আছে, ওটা নিয়েও ক্লাস হবে পরবর্তীতে। নেক্সট চলে আসে, আমরা চলেন শিডিউল গেল, এরপরে কন্টেন্ট ক্যালেন্ডার, কন্টেন্ট ক্যালেন্ডার, অ্যাকশন প্ল্যান, এগুলো একটু পরে আসছি। এটা রিলিভেন্ট, এটা আসি 13 নম্বরে, দুইটা আসছে একটু পরেই। রিলিভেন্টস, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট ডিজাইন বা ফটো ডিজাইন, আমরা এখানে ফটো, ফটো ডিজাইন উইথ লোগো অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেস। প্রথমত রিলিভেন্ট গ্রাফিক ডিজাইন, একটা ক্লায়েন্ট বলছে কি আপনাকে প্রতিটা পোস্টে একটু ডিজাইন করে দিতে হবে, অনেকে ডিজাইন করে না। তো প্রতিটা পোস্টে একটু ডিজাইন, রিলিভেন্ট ডিজাইন বলতে বোঝানো হয় আপনার ব্র্যান্ডের সাথে যে ধরনের ডিজাইন যায়, সামঞ্জস্যপূর্ণ ডিজাইন, সহজ কথায় যে টাইপের ডিজাইন চলে, এটা রিলিভেন্টস বলে। তো যদি ক্লায়েন্ট বলে যে ডিজাইন করতে, তাহলে আমরা ডিজাইন এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা ক্যানভা দিয়েই ভালো ভালো ডিজাইন করে ফেলতে পারবো। তো ক্যানভায় আমরা ডিজাইনের ক্লাস যেহেতু সামনে হবে, তো আপাতত এই ডিজাইন নিয়ে আমরা অতটা কথা বলছি না যে ডিজাইন কেমন হবে বা ডিজাইন কেমন হওয়া উচিত। সো বা ব্র্যান্ডিং ডিজাইন কিভাবে করতে হয়, আরো সুন্দরভাবে ডিজাইনগুলো কিভাবে করতে হয়, এগুলো আমরা আপাতত যাচ্ছি না। তো সে ফর এক্সাম্পল আমরা এটাই ধরি, সাপোজ এটা ডেমো উদাহরণ হিসাবে আর কি। এটা তো এটাতে আপনার ডিজাইন করতে হলে আমরা ইমেজের জায়গায় আমাদের ইমেজটা দিব। এই ইমেজটা কি করে দিব, এটা ডিলিট করে দিতে হবে, ডিলিট করে আমাদের ইমেজটা বসাতে হবে। সেটা সিম্পলের ভিতরে বসাই, না হলে আবার বেশি প্যারা হবে আর কি, মানে আপনারা আবার বুঝবেন না, মানে বিভিন্ন অপশন বেশি ইউজ করলে। আপাতত এটা আমরা ইউজ করে দিলাম সাপোজ, তারপর এগুলো আমরা চেঞ্জ করে দিলাম সাপোজ। এটা রিলিভেন্ট ডিজাইন, যে একটা ডিজাইন যায় এর সাথে। তো যেমন আপনি একটা ডিজাইন দিলেন, হতে পারে জুয়েলারি, যেমন এই ধরনের ডিজাইন আবার এর সাথে যায় না, কারণ এটা রিলেভেন্ট, মানে একটা ক্যাটাগরির বিজনেস এক ধরনের ডিজাইনের সাথে কমফোর্ট ফিল হয় বা ভালো দেখা যায়, রিলেভেন্ট ডিজাইন বলে। এতটা বলতে পারছি। কালার ঠিক থাকে, কালার ঠিক রাখতে হয়, এটা আমরা শিখবো। কালার ব্র্যান্ডিং কালার আছে,
পরবর্তীতে কি লেখা ছিল এখানে, রিলেভেন্ট ডিজাইন তো বুঝলাম নাকি, কন্টেন্ট বা ফটো ডিজাইন উইথ লোগো অ্যান্ড ওয়েবসাইট অ্যাড্রেস। যে কোনো ক্লায়েন্ট বলে আমার প্রতিটা পোস্টে ইমেজে যে ডিজাইন করো, ইমেজে ওয়েবসাইটের লোগো এবং কোম্পানির লোগো এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে। যদি এরকম ক্লায়েন্ট বলে যে প্রতিটা পোস্টে দিতেই হবে, তাহলে আমরা সেটা কি করব, সিম্পল ভাবে ক্যানভাতে আসবো। ক্যানভা আমাদের সব সময় লাগছে। ক্যানভাতে আসার পরে আমাদের ওয়েবসাইটের লোগো হচ্ছে এটা, তাই তো, ওই গেল এটা এটা মাউসের ডান পাশে ক্লিক করে আমি এটা কপি করে নিচ্ছি, বাট আমার মেবি আপলোড করাও আছে নাকি। এখানে আমি যাব কোথায়, আপলোডে। যাওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করে দিই বা আপলোড করলে হয়ে যাবে। বাট এটাতে ঝামেলা, হোয়াইটের সাথে হোয়াইট মিক্সড হয়েছে, ঠিক না? আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা আরেকটা করছিলাম না ডাউনলোড, মনে আছে? ওই যে একটা ব্ল্যাক তৈরি করছিলাম আগে, ব্ল্যাক কোথায় ছিল, ডাউনলোডে। লোগো প্রথম ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, একটা ব্ল্যাক লোগো তৈরি করে নিয়েছিলাম, মনে আছে? ব্ল্যাক উপরে না নিছি, এটা না তো না, সে লোগো গেল কোথায়? ওই টেক্সট আপনি খালি এডিট করে দেন, কালার দিয়ে দেন। আচ্ছা, যাক, এটা যদি লোগো খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা ব্যবস্থা করি, মানে একটা কালার করে দিই। সিলেক্ট করার পর এটা তো হোয়াইট হয়ে গেছে, একটু জুম করে নিই। এখানে নিজে জুম প্যানেল আছে, জুম প্যানেল থেকে এটাকে আমি এই যে কর্নার, এটা কিভাবে ছোট করতে হয় এটা তো আপনারা জানেন, কর্নার টেনে ছোট, এটা এভাবে করা যায়। এটা সিলেক্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে দেওয়া হয় তো ওটা দেখা যাবে, বাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমি করতে যাচ্ছি না, কারণ যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দেখতে ভালো লাগতেছে, তাই না? আমি এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, কি বলে? এখান থেকে লোগোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে সিম্পল ভাবে আমি যাব এলিমেন্টস। এলিমেন্টসে যাওয়ার পর লিখবো শেপ, লিখে সার্চ করবো SHAPE। তারপরে দেখেন এখানে শেপে গেলে এখানে আপনি চার কোনা স্কোয়ার টাইপ পাবেন, স্কোয়ারে যাব। তারপর এটা আমি নিয়ে এটাকে আমি এই 3 ডট দেখছেন, এটা সিলেক্ট করার পর দেখেন 3 ডটে ক্লিক করে দেখেন পজিশন আমি দেখেন ব্যাকওয়ার্ড, এটাকে আমি টেনে এখন নিয়ে আসবো। এটাকে আমি একটু জুম করে নেবেন, এই যে জুম করলে এগুলা ভালো করা যায়। জুম করে আমি এটাকে টেনে আমি সুন্দর করে নিচ্ছি, এটাকে সরিয়ে নেবেন। আপনাদের লোগো হয়তো এরকম লাগবে না, যেন আমার এখানে হোয়াইট ছিল বিধায় আমাদের একটু ঠিকঠাক করতে হচ্ছে। কপি করলেন না লোগোটা, ওইটা মনে হয় কালার চেঞ্জ করা যায় না, তাই না? ট্রান্সপারেন্সি ওইটা কালার এটা আমরা সিলেক্ট করলাম। এখন এটা তো হোয়াইট আছে, সরি এই কালার, আমরা ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিই। অনলাইনের ক্লাস মনে হয় শেষ। এখন আমরা এটা যদি ছোট করি, দেখতে মোটামুটি যা হয়েছে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি? তো এটা হলো লোগো অ্যাড করে ফেললাম, বাট এটা ক্লায়েন্টের লোগো নর্মালি দিয়ে দেয়, এটা দিয়ে আপনার বসাই দিলে হয়ে যাবে। এটা গেল। নেক্সট আমরা অনলাইন ক্লাস শেষ, কিন্তু এটা কথা বলে না, কারণ কি ক্লাস করতে করতে সবার মনে থাকে না, লিঙ্ক শেষ। আজ ক্লাস সহজ ক্লাস, পৃথিবীতে সহজ এর বিষয়ে আর কোনো কিছু না আছে বলেন, শিখেই যায় না কিছু এখন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম একটা কি অ্যাড করতে হবে, লোগোতে অ্যাড করলাম ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করতে হলে একটু নিচে আসলে এটাকে ছোট করে নেই, এই এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়াই আছে, এখানে জাস্ট আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা। সো একটা ওয়েবসাইটের অ্যাড্রেসে আপনারা কতটুকু অ্যাড করব, দেখেন একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা হয় এমন, ঠিক না? এমনই হয়, আপনারা যখন কপি করবেন এমনই হবে। সো HTTP আগে যা আছে এটা সব বাদ, এটাও বাদ। www দিতেও পারেন, নাও দিতে পারেন, এর কোনো দাম নাই। এই www ডট এর কোনো ভ্যালু নাই, এতটুকু হচ্ছে মেইন বিষয়। তখন .com এ যা থাকবে, ডটের পরে BD থাকতে পারে, ও থাকতে পারে, ওটা দিবেন, ওটা ওয়েবসাইট ইউআরএল তো, ওটা অবশ্যই। এটা কপি করলাম, কপি করে এখন আমরা এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম।
একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা টেনে এটা www বাদিয়ে দিয়ে দিই, শেষ। এখন এগুলো নাম্বারটা আমার চেঞ্জ করে দিবেন, হয়ে গেল পোস্ট। নাম্বার ক্লায়েন্টের যে নাম্বার যদি না থাকে ডিলিট করে দেন, কোনো দরকার নাই, ডিলিট ডিলিট। ক্লিক করলে কাজ হবে না, দেখা যাবে ছবিতে কোনো ক্লিক হয় না। তো এই ছিল আমরা কিভাবে ইমেজে ভিডিও ইমেজের সাথে লোগো এবং ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করবো, তাই তো? এতটুকু পারবো না? ক্যানভার ক্লাসে আরো আমাদের ইজি হয়ে যাবে না, ওকে? আবার তো এতটুকুই বোঝেন, কারণ বেশি বুঝলে আবার এখন ঝামেলা, মানে ক্যানভার ক্লাস না হওয়া পর্যন্ত আর কি এটা দুটো চালাতে থাকেন। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 14 নম্বর, মেইনটেইন ইউনিক ফিড। মেইনটেইন মানে কি? ঠিকঠাক রাখা। ইউনিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট, ফিড মানে হচ্ছে হোম ফিড, অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রামে যে আমরা হোম ফিডে দেন, আর নিজেদের যে ফিড অর্থাৎ প্রোফাইলে যায় না, যে পোস্টগুলো দেখা যায়, ওটাকে ফিড বলা হয়, ওন ফিড। ওটা বুঝতে পারছি? এখন এইটাকে মূলত বলা হয়, আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই, সাপোজ এক্সাম্পল হিসাবে যেমন একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আমি আসছি, আসার পরে এই যে প্রোফাইল ভিজিট করছি, এই প্রোফাইলে যে পোস্টগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফিড। কি বলা হয়? তাদের ফিড। এখন বা নিউজ ফিড। এখন দেখেন এদের ফিডে আমি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ইউনিক একটা স্টাইল আছে। কি বলেন তো? এক পাশে সব হোয়াইট দেখতে পাচ্ছেন, 3টা করে পোস্ট দেখাচ্ছে, সে পাশে সব হোয়াইট না, মানে 3টা করে পোস্ট, এক পাশে সব হোয়াইট, যত নিচে যাচ্ছেন একটা স্টাইল ফলো করছে, যে প্রোফাইলে যে ভিজিট করবে সব একটা করে এক পাশে কি থাকবে? হোয়াইট থাকবে। এটাকে বলা হয় একটা মেইনটেইন ইউনিক ফিড। ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? হতে পারে কেউ ফলো করতে পারে এটা, সে মাঝে একটা করে ভিডিও রাখতে পারে, মাঝে ভিডিও, দুই পাশে 2টা ইমেজ দিয়ে পোস্ট, এটা একটা ইউনিক ফিড। এটা বোঝাতে পারছি না? পারেনি? অনেকে এটা রাখতে পারে যে একটা করে ইনফরমেটিভ পোস্ট, এখানে প্রতিটা মিডিলে 2 পাশে 2টা মার্কেটিং রিলেভেন্ট পোস্ট। এটা হতে পারে, একজন একটা ফলো করে, অনেকে এটা ফলো করে, অনেকে একটা নির্দিষ্ট কালার ফলো করে, সব পোস্টগুলাই ওই কালার দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার, সব কালার পোস্টগুলো কি ওই একই কালারে। এটা বলতে পারছি ইউনিক ফিড বলতে কি বোঝায়? না ক্লিয়ার না? এখন এইটা আমরা কিভাবে করব? যে এই যে 3টা করে, যেমন একটা হোয়াইট আছে, তাহলে আপনার এই ইমেজটা এইভাবে ডিজাইন করতে হবে, এই ইমেজটা এইভাবে, এই ইমেজটা ডিজাইন করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের হোয়াইট থাকবে। হ্যালো, তাহলে ইউনিক ফিড বলতে আমি কি বোঝাতে পারছি যে আসলে কেমন হয়? তো এটাতে মেইনটেইন করতে চান ফিড কি আমরা ক্লিয়ার ব্যাপারটা নাকি? এখন এই ফিড মেইনটেইন করতে হলে আপনাকে প্রতিদিন 3টা করে পোস্ট করতে হবে। যেমন প্রথম পোস্ট এটা করতে হবে, পরের পোস্ট এটা, পরের পোস্ট এটা। তাহলে ফিডটা যদি একটা করে করেন তাহলে কিন্তু এটা মেইনটেইন হবে না, 3 দিন পর পর ঠিক থাকবে, কারণ এটা 3টা করেই তো দেখা যায়। তো এটা কি করতে, প্রথম এটা একদিনে 3টা, অথবা যদি সেটা করতে না পারেন 3 দিন পর পর এটা ঠিকঠাক দেখা যাবে। যদি এই স্টাইল করতে চান না, যদি এমন হয় অনেকে করে কালার, একই কালার, সব পোস্টগুলো একই কালারই করে, সেক্ষেত্রে শুধু কালার, মানে প্রতিটা পোস্ট কি হবে? একই কালারই হবে। ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? সে ফর এক্সাম্পল আমি আপনাদের গত ক্লাসে একটা দিয়েছিলাম না, ওই যে কালারের সবগুলা, আমি আরেকটা যদি দেখাতে চাই যে এটাতে আছে কিনা, 2 নম্বরে উদাহরণ দেখতে চাই। এটা কালার একই কালার না, এটা বলা যায় না যে একই কালার, মাল্টি কালার, কালার অনুযায়ী থাকে কিছু কিছু, সবগুলো তো পাওয়া যায়। এটা কালার নাই, বাট এটা ওই একই রকম পোস্ট করছে, ওকে। যাক, এটা আসলে কালার একই থাকবে, ওকে, সহজ কথা হচ্ছে একই কালার তারা মেইনটেইন করবে, এমন ব্যাপারটা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা কিভাবে ইউনিক ফিড মেইনটেইন করব। সহজ কথায় কালার অনুযায়ী হতে পারে, নির্দিষ্ট কোনো স্পেসিফিক ভাবে ক্যাটাগরি হতে পারে, যেমন একটা কালার এক সাইডে হতে পারে, ভিডিও থাকবে এক সাইডে, বাকি 2 পাশে অডিও হতে পারে, একটা ক্যাটাগরি পোস্ট হতে পারে, কালার ওই যে মেইনটেইন করা। ব্যাকগ্রাউন্ডে যে সাদাটা, ওটা কি আপনার ওই ছবিতেই থাকে নাকি আপনার এডিট করে নেওয়া যায়?
ওটা এডিট করে নিতে হয়, ছবিতে কিছু কিছু থাকতে পারে বাট এডিট করে নেওয়া লাগে, ওটা তো ক্যানভা দিয়ে করো, ক্যানভাতে করা যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আচ্ছা এটা গেল আমরা কিভাবে কি করব, গ্রাফিক্স ডিজাইন করব। আচ্ছা এরপরে চলে আসবো মেইনটেইন ইউনিক ফিড, এটা তো শেষ নাকি, ব্র্যান্ড কালার অনুযায়ী। কোন ক্লায়েন্ট যদি বলে মেইনটেইন ইউনিক ফিড, ফলো, কোন ক্লায়েন্ট আপনাকে বলছে প্লিজ ফলো এ ইউনিক ফিড, তো তখন বুঝতে হবে ক্লায়েন্ট বলতে আছে যে আসলে কিভাবে একটা ইউনিক ফিড বা একটা কালার বা একটা থিম মেইনটেইন করে একই ধরনের ডিজাইন আপনি করেন, বুঝতে পারছি। তখন ক্লায়েন্ট এটাও বলতে পারে যে ওয়ান সিগনেচার স্টাইল, একটা সিগনেচার স্টাইল ফলো করেন, একটা মানে একটা স্টাইলে প্রতিটা পোস্ট হবে। এরপরে বলতে পারে ব্র্যান্ড কালার অনুযায়ী আপনি পোস্ট করেন, ব্র্যান্ড কালার মানে একটা কোম্পানির একটা ব্র্যান্ড কালার থাকে, যেমন এই কোম্পানির ব্র্যান্ড কালার নর্মালি লোগোতে বোঝা যায়, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো প্রতিটা পোস্ট আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করে করতে হবে, এটাকে বলে ব্র্যান্ডিং পোস্ট, মানে প্রতিটা পোস্ট আমার সেটা যেমন বলে ওটা একটা ফিট, কারণ প্রতিটা পোস্ট তো একই কালার কম্বিনেশন করে করা, ওটা বলতে পারছি। সো এটা গেল, নেক্সট আমরা চলে আসি কি আছে, দ্রুত শেষ করি, ওটা আমরা আসবো একটু পরে আসি। এখন আমরা 15 নম্বর যেটা আছে, অর্গানিক বা ন্যাচারাল রিয়েল ফলো টার্গেটেড ফলোয়ার গ্রো বা ইনক্রিজ। সহজ কথা হচ্ছে অর্গানিক মানে হচ্ছে ন্যাচারাল ভাবে আসবে, যে ন্যাচারাল, রিয়েল মানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাক্টিভ, মানে সহজ কথা হচ্ছে যে রিয়েল পারসন, আর ফলোয়ার মানে হচ্ছে যে ইনস্টাগ্রামের মানুষজন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট হয় না, আবার বিভিন্ন পেজে ফলো করেন, তো এখানে আমাদের ইনস্টাগ্রাম তো আর ফলো মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন না, এখানে মানুষকে ফলো করতে হয় এবং আরেকজন ফলো ব্যাক দেয়। সো আমাদের কাজ করতে হলে ক্লায়েন্টরা তো অবশ্যই চাইবে যে তার ফলোয়ার যদি বেশি হয়, বেশি মানুষের কাছে তার পোস্টটা পৌঁছাবে, কারণ ফেসবুকে যার ফলোয়ার বেশি বা যার ফ্রেন্ড বেশি তার কাছে তো তার পোস্টে তো বেশি মানুষ দেখে, বেশি লাইক কমেন্ট হয়। তো আমাদের ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টরা বলে যে আপনাদের এই ফলোয়ার জন্য গ্রো হয় বা কিভাবে গ্রো করা যায় এটা নিয়ে আপনি কাজ করেন, ব্যাপারটা বুঝতে পারছি কিনা। তো এখানে একটা কথা বলতে দেখেন, টার্গেটেড ফলোয়ার, টার্গেটেড মানে আপনি যে ধরনের বিজনেস করেন সেই রিলেভেন্ট ইন্টারেস্ট পিপলরা যেন আপনাকে ফলো করে, যেমন আপনি বিজনেস করেন ক্যাপ, সে ফর এক্সাম্পল, এখন ক্যাপ রিলেটেড যারা ইন্টারেস্ট তারা যদি আপনার ফলো করে এটা হচ্ছে টার্গেটেড পারসন। কিন্তু এমন যদি হয় আপনি ক্যাপ বিজনেস করেন কিন্তু আপনার ফলো করতে সব ফিমেলরা তো ক্যাপ ইউজ করে না, খুব কম, রেয়ার, তো ওরা তো টার্গেটেড না, টার্গেটেড এঙ্গেজমেন্ট কম হবে, আপনি টার্গেটেড সেলও পাবেন না, ওইভাবে পাবেন না, ব্যাপারটা এরকম না। সো এটাকে বলে টার্গেট। কিন্তু আমরা অর্গানিক ভাবে তো মানে অর্গানিক মানে ফ্রি মেথড, অর্গানিক মানে কি ফ্রি মেথডে 100% টার্গেট করা, 100% কেন 50%ও টার্গেট করা পসিবল না, এটা পৃথিবীর আপনি কেন পৃথিবীর কোনো মার্কেটার করতে পারবেন, নট অনলি ইউ বাট অলসো পৃথিবীর কোনো মার্কেটার এটা করতে পারবে না, এটা বলে ফ্রি মেথডে। কিন্তু যদি টাকা দিয়ে মার্কেটিং করে, পেইড অ্যাডভার্টাইজিং করে, তাহলে আমরা অবশ্যই টার্গেটে 100% হবে না, 50% অ্যাবভ আমরা করতে পারবো, সেটাও 100%, কারণ 100% কখনো পসিবল না। যদি এইটাই হতো তাহলে ফেসবুকে যারা অ্যাড দেখাতো সব প্রোডাক্ট আপনারা কিনতেন, হাজার হাজার অ্যাড দেখেন, আপনি কি কেনেন সব, ওটাও 50% করা পসিবল না, ফ্রিতে তো 50% হয়ই না, অ্যাড দিয়েও 50% হয় না, এরকম কিন্তু ব্যাপারটা। আচ্ছা যাও আশা করি এখন চলেন কিভাবে অর্গানিক এবং টার্গেটেড ফলোয়ার গ্রো করব এটা আমরা শিখে আসি। যদি বলেন ডিজিটাল মার্কেটিং এর এই যে কাজ পৃথিবীর সহজ কাজের ভিতরে একটা, 1 নম্বর। 2 নম্বর, ডিজিটাল মার্কেটিং এ বা দুনিয়ায় সবথেকে ডিমান্ডেবল কাজ আবার একটা, সেটা বলতে পারছি কিনা, মানে যে 15 নাম্বার যেটা আমরা শিখতে যাচ্ছি এখন, এটা পৃথিবীর সবথেকে ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় ছোট স্কিল, ক্ষুদ্র, ডিমান্ড হিউজ হাই, যার ডিমান্ড এসইও ডিমান্ড থেকে বেশি। যদি মার্কেট প্লেস আপনি বিবেচনা করেন কাজের প্রেক্ষিতে, মানে কাজ পাওয়ার প্রেক্ষিতে, আমি যদি এটা কম্পেয়ার করেন একটি ফাইবার মার্কেট প্লেস বা আপার মার্কেট প্লেস, দেখবেন এই নিয়ে কাজ আছে হাজার হাজার, জাস্ট কম্পেয়ার যদি করা হয়, কিন্তু এসি অবশ্যই হাই স্কিল, সেটা আলাদা বিষয়, বাট আমি যদি কাজ পাওয়ার ক্ষেত্রে বলি ছোট স্কিল দিয়ে ডিমান্ড সাথে বেশি, চলেন এটা আমরা শিখে আসি। তো এই কাজটা যারা করে, আমি ওই গত ক্লাস না, এটা আমি কোন ক্লাসে, সেকেন্ড ক্লাসে দেখেছিলাম না ফার্স্ট ক্লাসে, যে কাজ কারা কারা পাচ্ছে,
তো আমরা ইনস্টাগ্রাম, এটাকে ইনস্টাগ্রাম প্রমোশন বলে মেইনলি। যেমন রিক্স অবশ্য মার্কেট প্লেসে নতুনদের আছে, সবসময় থাকে, কিছু করার নাই, থাকতে পারে। ইনস্টাগ্রাম এই কাজের কি মার্কেট প্লেস বলে ইনস্টাগ্রাম প্রমোশন। দশ 10,000 মানুষ শুধু এইটা নিয়ে কাজ করছে, যেটা আমরা শিখতে যাচ্ছি এখন। এই দেখেন আপনাদের সুন্দর সুন্দর আপুরা আছে। রিচ বলতে ফলোয়ার বাড়াতে হবে, এতটুকুই কাজ। অর্গানিক মানে ন্যাচারাল ভাবে। এখন দেখেন এর কাজ আছে 2টা, এর আছে 3টা, এর আছে 3টা, এর আছে 4টা, এর আছে 11টা, এর আছে 6টা, এর আছে 32টা, এর আছে 3টা, এর আছে 200। এই কাজ একাই নিয়ে নিয়েছে সব 200 হচ্ছে 25টা। 225টা এত বেশি কাজ ডিজিটাল মার্কেটিং এর কোনো ক্যাটাগরিতে সিঙ্গেল কেউ করে না, মানে এই শুধু এই করে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মেবি 188টা 90টা পর্যন্ত আমরা কিছু কিছু মানুষকে দেখি। আচ্ছা এবারটা আছে 7টা, এর আছে, মানে সবার কাজ এই একাই নিয়ে নিছে। কিছু 25টা নিয়ে যদি আরো 200 ভাগ করে দিত তাহলে তো আরো অনেকগুলো মানুষ পেয়ে যাবে। অবশ্যই তার স্কিল ভালো, ক্যাপাসিটি আছে, সে বেশি নিতে পারছে। আর এর আছে 24টা বাংলাদেশি। এই দেখেন বাংলাদেশি আছেন অনেক, এই যে 8টা, 23টা, 6টা, 7টা, কাজ কিন্তু আছে না। আপনি যদি এখানে এইভাবে সার্চ করেন অন্য স্কিল লিখবেন, এর উপরে কোনো স্কিলের কাজ নাই, মানে এইটাই সব থেকে বেশি কাজ পাইছে মনে পাচ্ছে। তো যাও, যেহেতু এই ধরনের কাজ আমরা মার্কেট প্লেসে নতুনদের জন্য আবার একটা রিস্ক থাকে। তো যাই, এটা আমরা পরে কথা বলে আপাতত শিখে আসি। তো চলেন এই কাজগুলো কিভাবে করতে হয় আমরা লাইভে চলে যাই। তো এই জন্য আমরা প্রথমত আমাদের মার্কেটিং এই গ্রো করার একটা স্ট্র্যাটেজি আছে, অর্গানিক ফলোয়ার গ্রোথ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে টেকনিক, কিভাবে ফলো গ্রো করা যায়। আমরা যা শেখাবো, অনেকে আছে যে আপনাদের থেকে কমই জানে, টু বি অনেস্ট, মানে এখানে কিন্তু যা কাজ পাইলে তো কাজ কিছু করার অনেক আছে না, যে ভালো চাকরি করে ভালো স্টুডেন্ট পাই না, এরকম আছে না, ভোটা এরকম আছে। যাই হোক, আমরা ভালো শিখবো, যা শিখবো এটাতে করতে পারবেন কাজ। চলে প্রথমত আমাদের কিভাবে কোন কোন কাজ করলে এই ফলোয়ার গ্রো হবে। প্রথম হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আমরা যে কাজগুলো ধাপে ধাপে শিখছি ইনস্টাগ্রামের, এটাকে বলা হয় মার্কেটিং স্ট্র্যাটেজি। ওই স্টেপ বাই স্টেপ 1 নম্বর থেকে শুরু করে যে সিরিয়ালে আসতেছি, এগুলাকে বলে মার্কেটিং স্ট্র্যাটেজি। এগুলো করলে তো অটোমেটিক বাড়বে, 1 নম্বর। 2 নম্বর কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজির ভিতরে যে গত ক্লাসে কন্টেন্ট লেখানে আলোচনা করলাম, কোন টাইপের কন্টেন্ট দিলে বেশি এঙ্গেজ হয়। ইনফরমেটিভ কন্টেন্ট পোস্ট করলে মানুষ একটু বেশি লাইক কমেন্ট বেশি করতে চায়, বেশি ফলো করে। রিলস তৈরি করতে হবে ভালো, বেশি বেশি, এখন রিলস ভালো চলে। ভিডিও বানাতে হবে মাঝে মাঝে, শুধুমাত্র ইমেজ দিয়েই পোস্ট করলে হবে না, আর রিলস বেশি বেশি বানাতে হবে বর্তমান সময়। এবার এগুলো হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজির ভিতরে, ওটা বলতে পারছি। হ্যাশট্যাগ দিতে হবে, রিলেভেন্ট, এটা হলো গেল। তো এই অলরেডি আমরা উপরে 2টা শিখছি, মানে শিখছি না উপরে 2টা। চলে আসি 3 নম্বর প্রসেস, ফাইন্ড আউট দ্য টার্গেটেড পিপল বাই হ্যাশট্যাগ। টার্গেটেড ব্যক্তিদের হ্যাশট্যাগ দিয়ে খুঁজে বের করতে হবে। সাপোজ আপনার বিজনেস, আমাদের এই ক্লায়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, সে কি করে, সরি কোথায় গেল, কি করে ফ্যাশন রিলেটেড, ড্রেস রিলেটেড না, তাহলে তার আমাদের এই বিজনেসে আমরা খুঁজবো যারা ফ্যাশন রিলেটেড বা ড্রেস রিলেটেড বা ফিটনেস রিলেটেড ইন্টারেস্ট পিপল, যারা এটার প্রতি ইন্টারেস্ট আছে। এখন এটা খুঁজতে হলে আমরা কিভাবে খুঁজবো? প্রথম হচ্ছে এখানে কি বলছে দেখেন, ফাইন্ড আউট পিপল বাই হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে খুঁজতে হবে। আমরা চলেন একটা হ্যাশট্যাগ দিয়ে খুঁজি, সার্চ করলাম। সার্চ করে আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অনেক, ঠিক না? তো যে কোনো একটা প্রোডাক্ট আমরা নিব, ওটা বলতে পারছি কিনা। আর হ্যাশট্যাগ রিসার্চ তো জানি, হ্যাশট্যাগ রিসার্চ করে ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবো। তো সে ফর এক্সাম্পল আমরা কি আসছে, ও তার ফ্যান অন করে দিন, সমস্যা নাই। এসি আমরা ওই ভোল্টেজ এখানে ছিলাম, তো আমরা এটা খুঁজে বের করলাম। আমরা একটু কথা কম বলি তাহলে, ওকে। চলেন প্রথম কি করবো, হ্যাশট্যাগ দিয়ে খুঁজবো, তাই তো? আমরা এই কি হ্যাশট্যাগ দেবো আপনারা বলেন?
যে কোনো, এখানে তো প্রোডাক্ট অভাব নাই, যে কোনো একটা চুজ করলে হচ্ছে, মাল্টি প্রোডাক্ট এখানে। তো আমরা টি শার্ট নিয়ে আপনাদের কথাই শুনি, হ্যাশট্যাগ দিলাম, সরি টি শার্ট, এটা এখানে অনেক আসছে না, যে কোনো একটাতে আপনি যান, হ্যাশট্যাগে তো এখানে অভাব নেই, আছে। তো আমি যে কোনো এক প্রথম এটাতে যাই, হ্যাশট্যাগ দিয়ে প্রথম হ্যাশট্যাগ খুঁজলাম, তাই তো। পরে খুঁজতে, পরে কি বলতে দেখেন, ইন্টারেস্ট, অর্থাৎ ফাইন্ড আউট ইন্টারেস্ট পিপল, যারা লাইক কমেন্ট করছে ওই পোস্টে। মনে করতে অনেক পোস্ট আমরা পাই বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে খুঁজলে, যারা লাইক কমেন্ট করে ওদের আমি খুঁজবো, চলেন। এখানে যারা হ্যাশট্যাগ টি শার্ট আছে, দেখেন ইরিলিভেন্ট কিছু আছে, মানে এটা বিড়াল নেওয়া যায় না, কারণ অনেকে তো ওই অন্য প্রোডাক্ট বা অন্য পোস্টও ইউজ করে, কিছু তো করার নাই। সেক্ষেত্রে আমাদের হচ্ছে টি শার্ট হচ্ছে এইগুলা। তো আমরা এটাতে ওপেন করি, ওপেন করার পর এই টি শার্টটা দেখেন লাইক হয়েছে কত, 2290। এখন 4 দিন আগে। এখন এইটা যারা লাইক করে ওদেরকে আমরা খুঁজে বের করব এবং ওদেরকেই আমরা ফলো করব, কারণ ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, যায় এত ন্যাচারাল ভাবে মানুষ একজনকে লাইক করে, একজনকে পছন্দ করে, একজনকে মেসেজ করে, ঠিক না? অনেকে আবার ডিস্টার্ব করে মেয়েদের বেশি, আচ্ছা মানে মেসেজ করে, লাইক দিয়ে ডিস্টার্ব করা যায় না, মেসেজ ডিস্টার্ব করা যাচ্ছে। যাই হোক, আমরা চলে আসি এখানে, লাইকে চলে যায়। যাওয়ার পরে এখানে দেখেন অনেকে লাইক করছে না, বাট এখানে আবার একটা কোশ্চেন আছে, এখানে আবার কিছু কিছু ফেক লাইকও থাকে। অনেকে ফেক মানে কি ভুয়া লাইক কেনে তাদের পোস্টের জন্য। আমরা দেখবো যে আসলে কোন লাইক গুলা রিয়েল লাইক, এটা আমাদের দেখে নিতে হবে। তো আমরা প্রথম এই ব্যক্তির প্রোফাইলে যাওয়ার পরে দেখেন পোস্ট আছে একটা, কিন্তু ফলো করছে অনেক বেশি, তাহলে এটা ভুয়া, কারণ পোস্ট একটা থাকতে পারে না, হয়তো বা 10-20টা তো পোস্ট থাকবেই। আমরা এটাতে যাই, এটা তো এটার পোস্ট আছে মোটামুটি, কই গেল সেটা, এটা এটা প্রাইভেট। প্রাইভেট অ্যাকাউন্ট গুলো ফলো করলে যেটা হয় কি, ডিরেক্টলি ফলো হয় না, ওরা রিকোয়েস্টে যায়, অ্যাকসেপ্ট করলে তারপর আপনি ফলো। তবে প্রথমত আপনার প্রাইভেট অ্যাকাউন্ট গুলো ফলো করা থেকে একটু বিরত থাকবেন। ফলো করবেন না ব্যাপারটা এরকম না, ফলো করবেন কিন্তু তুলনামূলকভাবে কম। তো আমি একে ফলো করছি না, আমরা এটাতে যাই, মাউসটা নিলে দেখেন এর পোস্ট সংখ্যা কম বাট ফলোইং বেশি, বাট এটা আসলে ভালো না, কারণ অনেক মানুষ এটা ভুয়া টাইপের হতে পারে। বা একটা দেখি, এটাও ফলোয়ার কম, এটাও না, এটা এশিয়ান পোস্ট তো এই জন্য বেশি, এটা ঠিক আছে না, পোস্ট আছে। এখন একে ফলো করবো, এটা প্রাইভেট অ্যাকাউন্ট, আবার সব এত প্রাইভেট, কারণ কি এটা ঠিক আছে না, একে আপনি ফলো করলেন, সে ফর এক্সাম্পল একে ফলো করলেন। এইভাবে একটা পোস্টে রিলিভেন্ট পোস্ট, মানে একটা পোস্ট না, মানে আমাদের বিজনেস রিলিভেন্ট। যেমন আমরা টি শার্টের বিজনেস না, আমাদের তো বিজনেস ক্লোথিং নিয়ে, টি শার্ট, প্যান্ট, হুডি, জ্যাকেট, ব্লা ব্লা যা আছে সব দিয়ে সার্চ করবো। যদি কখনো আপনি একটা প্রোডাক্ট হয়, তখন আপনি ওই সেই টি শার্ট রিলেটেড যত হ্যাশট্যাগ আছে, টি শার্ট, ড্রেস, ফ্যাশন, সবগুলো দিয়ে সার্চ করবেন। ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? ওকে, এটা হলো একটা স্ট্র্যাটেজি, 1 নম্বর, তাই তো। 2 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে একটা পোস্টে যারা কমেন্ট করে, কমেন্ট আবার 2 ধরনের ব্যক্তিরা করে, একটা হচ্ছে মার্কেটাররা, একটা হচ্ছে নর্মাল কমেন্ট। আমাদের দেখতে হবে কোনটা ন্যাচারাল বা একজন পার্সন বলতে রিয়েল পার্সন। তো একটু দেখি, দেখেন এখানে কমেন্ট যারা করছে, এই যে কমেন্ট, একজন দেখেন ন্যাচারাল কমেন্ট করছে, ঠিক না? আবার কিছু কিছু ব্যক্তি আবার ওই যে বলে আপনার বলে আমার সাথে যোগাযোগ করুন, ওরা হচ্ছে মার্কেটার আপনাদের মতো, তো ওই ধরনের দেখে নিব। তো এটা দেখি, এটা আরবি ভাষায় লেখা, এটাও ঠিক আছে না, বাট এটা প্রাইভেট অ্যাকাউন্ট, সবগুলোতেই প্রাইভেট বেশি, এইটা ঠিক আছে। এভাবে আমরা কি করব, পোস্ট করতে বা সরি ফলো করতে থাকবো। তাহলে আমরা লাইক যারা করে তাদেরকে ফলো করলাম, কমেন্ট যারা করে তাদেরকে ফলো করলাম। কিভাবে ফলো বের করব, হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগের তো অভাব নাই, রিসার্চ করব, আমার বিজনেস রিলেভেন্ট হ্যাশট্যাগ সেগুলো দিয়ে সার্চ করব। এত কি মাথার ভিতরে ঢুকছে না, ঢোকে নেই? তাহলে এর থেকে সহজ কাজ পৃথিবীতে আছে? ফলো করা তো সবাই পারে, এটা আঙ্গুল দিয়ে চাপ দিলেই কি হয়ে গেল, ফলো হয়ে গেল, সে ফর এক্সাম্পল। তাহলে প্রথম কাজ কি আমরা পারবো কিনা? চলেন পরের কাজ শিখে আসি। যেহেতু বলছি পৃথিবীর সহজ কাজ, তাহলে তো আসলে সহজ। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ফ্রম লোকেশনটা একটু পরে আসি। ফ্রম কম্পিটিটর অ্যাকাউন্ট, ফ্রম কম্পিটিটর অ্যাকাউন্ট মানে কি, মানে আপনি যে টাইপের বিজনেস করেন এই একই টাইপের বিজনেস যারা করে, কম্পিটিটরদের প্রোফাইল খুঁজে বের করে ওদের পোস্টে যারা লাইক কমেন্ট করে
কারণ ও তো একটা ভালো পজিশনে আছে, এমন কম্পিটিটর খুঁজতে হবে যারা আপনার থেকে ভালো পজিশনে আছে। তাহলে বুঝতে পারছি কিনা? ওদের পোস্টে যারা লাইক কমেন্ট করে তাদেরকে আমাদের ফলো করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তো চলেন আমরা কম্পিটিটরদের প্রোফাইলে যাই। কি খুঁজতে হবে? হ্যাশট্যাগ দিয়ে। আমরা হ্যাশট্যাগ দিয়ে যে খুঁজবো, যেমন এটাতে যাই, না যাওয়ার পরে এর প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল 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 সরি স্টুডিওতে চলে গেছে। এইটার প্রোফাইল, এটা অ্যারাবিক অবশ্যই। তো যাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এ কিন্তু আপনার থেকে সিনিয়র, মানে কি আপনি নতুন, ও সিনিয়র, ও ভালো পজিশনে আছে, তাকে ওকে ফলো করা আপনার উচিত। এমন ফলো করবেন না যে আপনার থেকে জুনিয়র, মানে কি আপনার থেকে অবস্থা খারাপ, তাকে দরকার নাই। আপনার থেকে যে ভালো তাকে, কারণ ভালো মানুষকে ফলো করলে ভালো কিছু শেখা যাবে, পাওয়া যায়। এটা আমরা অনেকে আবার ফলো করি না, মানি না, অবশ্যই মানতে হয়। কারণ যে আপনার সাথে ভালো আছে তাকে অবশ্যই আপনি রেসপেক্ট করা উচিত, কারণ তার ক্যাপাসিটি আছে বিধায় আপনার থেকে তো ভালো। আচ্ছা যাক, আমরা নিচে চলে আসি। এর পোস্টে যে লাইক কমেন্ট গুলো হয়, এর থেকে লাইক কমেন্ট আমরা কি করব? বের করে সেম ভাবে লাইক কমেন্ট যারা করে খুঁজে খুঁজে দেখবো যে আসলে কোনটা রিয়েল হতে পারে। আসলে সবগুলো তো রিয়েল তো না, খুঁজে খুঁজে তাকে ফলো করবো। আগে বুঝতে পারছি কিনা? এখন কম্পিটিটর পোস্টে লাইক কমেন্টে বুঝলাম তার পিপল। এখন দেখেন কম্পিটিটরের একটা স্ট্রং ফলোয়ার আছে 72,000, এই যে 700। তো এই ফলোয়ার যারা আমার, তার ফলো আমারও তারা ফলোয়ার হতে পারে। কারণ কি একই ধরনের তো ব্যবসা করি, একই ধরনের প্রোফাইল, ব্যাপারটা এরকম না? এর ফলোয়ারদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে, আর এখানে আবার ফেক ফলোয়ার কিন্তু অনেকে আবার কেনে, মানে টাকা দিয়ে 1000 ফলোয়ার ফেক, মানে কি যে আসলে রিয়েল ব্যক্তি না, মানে ভুয়া অ্যাকাউন্ট। সহজ কথা, ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট করে না অনেক সময় ছেলেরা করে মেয়েদের সাথে সেট করার জন্য, এটা মেয়ে অ্যাকাউন্ট করে। আচ্ছা বিষয়টা হচ্ছে এগুলো আবার ফেক আছে কিনা দেখতে অনেকে কেনে ফেক। তো দেখেন ফেক বুঝবো কি করে? দেখেন পোস্ট করবে কি নাই, এটা ফেক, হয়তো ফেক ফলোয়ার কিনে রাখছি। ওকে, ওই 72,000 এই এক প্রোফাইলটা ধরো ভালো না, মানে ফেক কিনে জিনিসপত্র কিনে রাখছে, মানে দুর্নীতিবাজ, ঠিক না? ড্রেজে যাই, ফলোইং করছে, ওদেরকে আমার দরকার নাই, আমি ড্রেজে যাই, অন্য ক্যাটাগরি আসতাই। ফলোইং করা তো ওদের দরকার, ফলোয়ার যারা, নট ফলোইং। এই পোস্টটা আমি ওপেন করি, অ্যারাবিক পোস্টে যাচ্ছি না, আমরা একটু বিদেশি পোস্টে যাই। একটা পোস্ট দেখলাম এখানে বিদেশি, এটাতে যাওয়া যেতে পারে। ড্রেস ভালো, ড্রেস দামি ড্রেস, ঠিক না? এর প্রোফাইলে যাই, এটাও তো অ্যারাবিক। মানে এখন আমাদের অ্যারাবিক আসার কারণ কি, আমরা দিনের বেলায় সার্চ করি তো, আর আমাদের এই রিজন থেকে এশিয়ান পোস্টগুলো বেশি আসে, মানে বাংলাদেশ থেকে সার্চ করলে এই জন্য এশিয়ান গুলো বেশি আসে। এখন এর ফলোয়ার যারা, এর ফলোয়ারদেরকে আমি কি করব? ফলো করে স্টার্ট করব, দেখে নিতে হবে যে কোনটা আসলে রিয়েল আর কোনটা ফেক। এটা ঠিক আছে না? এইভাবে আমরা ফলো করা স্টার্ট করবো। এতটুকু বুঝতে পারছি? তাহলে আমরা দুইটা টেকনিক শিখলাম। হ্যাশট্যাগ দিয়ে বের করব, পোস্টে যারা লাইক কমেন্ট করে তাদেরকে ফলো করব। 2 নম্বর কম্পিটিটর খুঁজে কম্পিটিটরদের অ্যাকাউন্টের পোস্টে যারা লাইক কমেন্ট করে এবং তাদের ফলোয়ারদের ফলো করব। শেষ। এত টেকনিক দুইটা শিখে ফেললাম না? চলো এর থেকে পরে আরো সহজ টেকনিক কি আছে। 2 নম্বর দেখেন কি বলছে, এঙ্গেজ উইথ পিপল বাই লাইক কমেন্ট এন্ড ফলো। ফলো তো অলরেডি আমরা করলামই। এঙ্গেজ উইথ পিপল মানে হচ্ছে ওই ব্যক্তিদের সাথে এঙ্গেজ হওয়া, ফলো করা। এন্ড আরো আমরা দুইটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি, যে ওই ব্যক্তিকে ফলো না করে ওই ব্যক্তির পোস্টে লাইক কমেন্ট করতে পারি। যেমন আমি সাপোজ একজন ব্যক্তি, সাপোজ, তাই না, এই ব্যক্তিকে আমি ফলো করে বা ফলো নাও করেও এই ব্যক্তির প্রোফাইলে আসার পরে এর প্রোফাইলে আমি একটা পোস্ট, একটা লাইক করলাম, একটা কমেন্ট করলাম, তাহলে ও ব্যক্তি কিন্তু আমার প্রোফাইল ভিজিট করবে, করার পর আমার ইন্টারেস্ট ফিল করলে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করতে পারে আমার, অথবা আমাকে ফলো করতে পারে। তাহলে এটা হলো লাইক কমেন্ট করলেও ইন্টারেস্ট কি করা যায়, ইন্টারঅ্যাকশন বা ফলো গ্রো করা যায়। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? এখন দেখেন আমি এই যে বলছি যে লাইক কমেন্ট করলে আসলে কি হয় কিনা, দেখেন ইনস্টাগ্রামের অ্যালগোরিদম হচ্ছে এই যে লাইক কমেন্ট ফলো করলে কি আসলে ফলোয়ার বাড়ে কিনা।
ইনস্টাগ্রাম অ্যালগোরিদম হচ্ছে এমন, ইনস্টাগ্রাম না, সব সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম এমনই। আপনাকে অন্যের পোস্টে লাইক কমেন্ট ফলো করতেই হবে। যেমন সাপোজ আপনারা যদি এমন দেখেন যে আপনি কোনো পোস্টে লাইক কমেন্ট করেন না কারোর পোস্টে, তেমন দেখবেন আপনার পোস্ট করলে আপনার পোস্টের রিচ সংখ্যা খুব কম। কারণ কি, আপনার ফেসবুক আপনার রিচ কমিয়ে দিচ্ছে, কারণ আপনি অন্যর সাথে ইন্টারেক্ট হন না। এটা কিন্তু ন্যাচারাল হয়, এটা বুঝতে পারছি। এটা অ্যালগোরিদম হচ্ছে এমনই, যে কারণে আপনি অন্যের পোস্টে লাইক কমেন্ট এই যে ফলো টলো করলে আপনার প্রোফাইলটা রিচ আপ বা রিচ হবে বেশি, অন্যর কাছে দেখাবে বেশি, সাজেশনে দেখাবে বেশি এবং রিচ হবে বেশি। এটা বুঝতে পারছি। আর এখানকার মানুষ ফলো ব্যাক দেয়। ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর এখানে হচ্ছে কি ফলো ব্যাক, একজনকে ফলো করেছে আরেকজনকে ফলো দেয়, ব্যাপারটা এরকম। একজনকে বুঝতে পারছি কিনা? প্রতিদিন ফলো আচ্ছা, সেটা পরে আছে, সব কোশ্চেন আছে, কোশ্চেন করা লাগবে না, অ্যান্সার নিচে আছে। আচ্ছা, একটু নিচে চলে আসি, আমরা সব অ্যান্সার নিচে আছে রেডি করা। আচ্ছা, এটা গেল আমরা টেকনিক নাম্বার 3টা, তাই তো, যে এঙ্গেজ হবো লাইক কমেন্ট করে। লাইক কমেন্ট করে কিভাবে, এই যে একটা কমেন্ট করা তো দেখানো, যেমন এই ব্যক্তিকে আমরা একটা পোস্টে একটা কমেন্ট করে দিলাম, ন্যাচারাল কমেন্ট, যে ছবিটা অনেক সুন্দর দেখতে ভালো, দেখতে পারো ওই কমেন্ট যেটা করে, প্রোফাইল তো ভিজিট করে না, আসলে এই কমেন্ট করছি কি, আসলে দেখি আসলে লোকটা কি, কে, এরকম হয় না? তো এরকম কিন্তু লাইক যে করছে এটাও যাবে। এখন আমরা এটাও করতে পারি যে মাঝে মাঝে তাকে ফলো করলাম, লাইক কমেন্টও করলাম, ওকে 3টা নোটিফিকেশন পাবে, বা 2টা করলেন, লাইক করলেন, ফলো করলেন, তাহলে আপনার প্রতি ইন্টারেস্ট ফিল হবে, দেখবে যে হ্যাঁ আপনি ভালো বিজনেস করেন, আপনি এই রিলেভেন্ট তো অন্য টাইপের পোস্টগুলোতে লাইক কমেন্ট করে, তাহলে আপনারটা কেউ করতে পারে। এরকম মন মানুষের তার একটা আশা আছে না, তোমরা হয়তো পছন্দ করে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন চলে আসবো নেক্সট স্টেপে, কি আছে, লাইক কমেন্ট গেল, লোকেশন বেস। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে আমার টার্গেটেড লোকেশন বেস খুঁজে বের করতে হবে, এখন লোকেশন বেস তো 100% কেন, 50%ও কখনো পসিবল হয় না। যদি কোনো ক্লায়েন্ট বলে আমার ইউএসএ নিউ ইয়র্ক সিটিতে তারা বাস করে, ওই ফলোয়ার লাগবে, কিন্তু এটা তো ফ্রি মেথড, তো অর্গানিক ভাবে কখনো পসিবল বলে, পসিবল না। কিন্তু আমরা হয়তো কিছু পার্সেন্টেজ দিতে পারি, হয়তো 100 জনের ভিতরে 20 জন 30 জন চাইলে, বা কোনো সময় আমরা 150 জনও দিতে পারি, কিন্তু সেটা আমার অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য, মানে অনেক কঠিন হয়ে যায় ব্যাপারটা। বুঝলেন? লোকেশন বেস আমরা কিভাবে খুঁজবো, এটা আমরা টেকনিক শিখে রাখি নাকি, লোকেশন স্পেসিফিক কান্ট্রি বেস, কোনো ক্লায়েন্ট তারা তো কান্ট্রি বেসই চাই বেশি। তো কান্ট্রি বেস খুঁজতে হলে আমরা কি কি টেকনিক ফলো করবো, চলেন। প্রথম টেকনিক, একটু আমরা কথা কম বলি। প্রথম টেকনিক কি করবো, সার্চ বার, তাই তো। সার্চ বারে এসে ফর এক্সাম্পল এটা হলো ইউএস এর ক্লায়েন্ট বলছে ইউএস এর ফলোয়ারই লাগবে, তো আমরা গুগলে আসবো, আসার পরে সার্চ করব ইউএসএ সিটি লিস্ট, কি লিখবো, সিটি লিস্ট ইন্টার। দেখার পরে এখানে অনেকগুলো সিটি আছে, এই যে ওয়েবসাইট এটাতে যাচ্ছি, অথবা এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যেতে পারেন। তো আমি এই ওয়েবসাইটে যাচ্ছি। এটা কঠিন নাকি, এটা গুলো কঠিন, এটা বাচ্চাদের কাছে। আমার এখানে তো ডিমান্ড অনেক বেশি হইতে দেখালাম, ডিমান্ড অনেক বেশি। আচ্ছা, এখানে অনেকগুলো সিটি আছে, আমরা নিউ ইয়র্ক দিই নাকি, কপি করলাম, কপি করে আমরা গুগল ইনস্টাগ্রামে আসবো, আসার পর আমরা একটা হ্যাশট্যাগ দিব, কি দিব, ও হ্যাশট্যাগ না দিলে হয়, নিউ ইয়র্ক সিটি দিয়ে দিলাম সার্চ বারে। একটু নিচে আসবো, দেখেন নিউ ইয়র্ক সিটি রিলেটেড অনেকগুলো পোস্ট প্রোফাইল আছে, আপনি ওই প্রোফাইলেও ফলো করতে পারেন, ওই প্রোফাইলে যারা লাইক কমেন্ট করে, বাট ওগুলোতে আমি যাচ্ছি না। আমি জাস্ট একটু নিচে আসলে এই দেখেন একটা লোকেশন, একটা আইকন দেখছেন, চেক ইন করে, যেমন ফেসবুকে করেন না চেক ইন, আর গতদিন কে ভ্যালেন্টাইন্স ডে চেক ইন করছেন, কে শরীফুল করছেন নাকি চেক ইন করেন নাই? চেক ইন করে না, কারণ কি, যদি অন্যরা দেখে ফেলে। ভ্যালেন্টাইন্স ডে দিন একটা চেক ইন কেউ করে না, করে অন্য দিন করে, বিশেষ করে ছেলেরা করে না, ছেলেরা যারা ব্যাচেলার, মেয়েরাও করে না, ব্যাচেলার যারা ম্যারিড তারা করতে পারে, তাদের তো আর কোনো রিস্ক ঝামেলা নাই। আমি তো পোস্ট করছি আমি। আচ্ছা, আমরা যে চলে আসি এখানে, আমি কখনো করিনি, তাই চেক ইন ফেসবুকে করেন না কখনো, লোকেশন দেখছেন, পোস্ট নিচে থাকে লোকেশন দেখবেন, আছে আজকে বাসায় করবেন,
আচ্ছা দেখেন এখন একজন ব্যক্তি একটা দেখেন এই পোস্টগুলো আসছে, এগুলো কি ওই নিউ ইয়র্ক সিটিতে কি করা, চেক ইন করা, মানে লোকেশন পোস্ট আমরা লোকেশন অ্যাড করি না, লোকেশন দেওয়া। সো আমরা এই ব্যক্তিকে যাই দেখি, এই যে অ্যাপলের একটা সাইন আছে, বাট এই ধরনের এখানে আবার অনেক ধরনের পিপল যারা নাকি ঘুরতে যায়, যেমন বাংলাদেশের মানুষ আমেরিকায় গেছে চেক ইন করতে পারে, সেক্ষেত্রে সেগুলো তো থাকবে, বাট সবগুলো তো আর এরকম হবে না। একজনকে দেখেন সে কিন্তু ভেরিফাইড, কিন্তু আসলে ক্লিক হয় না, কারণ কি ডিস্টার্ব করতেছে তো বেশ। এটা মেবি ঠিক আছে। এই যে ব্যক্তি একে আমি ফলো করলাম নাকি, এ তো রিয়েল না ফেক, এইভাবে আমরা খুঁজে খুঁজে একটু কি করে নেব, বের করে নেব। এবার সিটি তো আর অভাব নাই, গুগলে সার্চ করবেন পৃথিবীতে, মানে ইউনাইটেড স্টেটে অনেক সিটি আছে না, সিটিতে যে যে আপনি চেক ইন করবেন, চেক ইন করে যারা লাইভ ওখানে করে। এখন দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইউএস এর একদম নির্দিষ্ট একটা সিটি বা একটা ইউএস এর ব্যক্তি, যদি রিয়েল ব্যক্তি বের করা যায়, ওর যারা ফলোয়ার থাকে ম্যাক্সিমাম হয় ইউএসএ। যেমন বাংলাদেশি আপনি, আপনার কি ইউএস এর ফ্রেন্ড আছে বেশি? হয়তো 2-1 জন থাকতে পারেন, 2-5টা থাকতেও পারে, কিন্তু এক্ষেত্রে হয় কি যে ইউএস এর রিয়েল ব্যক্তি পেলে ওই ব্যক্তির ফলোয়ার নাই তো ইউএস এর হয়। খুব সিম্পল প্রসেস, এটা বুঝতে পারছি কিনা, এটা আরো ভালো টেকনিকটা নাকি? এক খুঁজতে হবে, খুঁজলে পাওয়া যায়, আপনি 2 দিন 5 দিন খুঁজলে আপনি অনেক পাবেন, 8-10টা পেয়ে যাবেন। ওদেরকে ফলোয়ারদের ফলো করলে কাজ, মানে অ্যাটলাস তো হচ্ছে নাকি, এটা ভালো টেকনিক অবশ্যই। তো আশা করি আমরা কি বোঝাতে পারছি বা বুঝতে পারছি নাকি, পারিনি? পারছি। তখন এর ফলোয়ারদের আমি কি করতে পারি, ফলোয়ার্সের সাথে ফলোয়িং এর একটা সামঞ্জস্য দেখতে হবে, তাহলে তো বোঝা যায় যে ফলো ব্যাক করে কিনা। হ্যাঁ এটা অবশ্যই, সেটা আমরা আসবো একটু পরে আসি। এই যে দেখেন একজন সুন্দরী, দেখেন এই সুন্দরী বাড়ি হচ্ছে কোথায় বলেন তো? ইউএসএ তো অবশ্যই। একজন সুন্দরী দেখছেন, এগুলো রিয়েল। ওকে, কারণ একটা রিয়েল অ্যাকাউন্ট পাইলে মানে কি আপনি ওর ফ্রেন্ড ওর ফলোয়ার তো রিয়েল থাকে ম্যাক্সিমাম। রিয়েল বলতে ওদের তো ইউএস এর বেশি থাকে, তেমন একজন বলতে পারবেন এদের ফেক, বলতে পারবেন? সে আরো সুন্দর আছে ঠিক না? আচ্ছা এখন দেখেন এই যে তিনি একটা বিজনেসও করে, সেটা আপনার জন্য হয়ে গেল। এই দেখেন আর একটা মজার বিষয় হচ্ছে, একজন ওই নির্দিষ্ট এলাকার এবং একই ধরনের একটা ব্যক্তিকে ফলো করলে এই রিলেটেড, মানে এই ব্যক্তির সাথে ক্যারেক্টারিস্টিক্স মিল আছে এমন ব্যক্তিদের নিজের সাজেশন আসে। এটা বুঝতে পারছি কিনা, মানে এর সাথে ক্যারেক্টারিস্টিক্স মানে কি, ও যে টাইপের কাজ বাজ করে, কোথায় থাকে, ওই টাইপের অনেক ব্যক্তি এখানে দেখেন, সব মেয়ে আসছে না, কোনো ছেলে আছে, আরো সুন্দরী সুন্দরী আছে ঠিক না? এই যে একজন বিষয় আছে, এই যে দেখেন এটা কি ফেক কল বলেন, ফলোয়ার দেখেন অনেক বেশি, পোস্ট অনেক বেশি, সব দিয়ে ইউএসএ। তো যাক আমি আর ভিতরে যাচ্ছি না, আমরা বাসায় বুঝতে পারছি। তো এটাই গেল। তো যাক আমরা টেকনিক কি বুঝতে পারছি নাকি পারি নাই, ক্লিয়ার? আর এরপরে আমরা আরেকটা টেকনিক ফলো করতে পারি, সেটা হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ ভিন্ন হয়, যেমন জার্মানি, স্প্যানিশ বা পর্তুগিজ সাপোজ, তখন আমরা আরেকটা টেকনিক ফলো করতে পারি। টেকনিকটা হচ্ছে খুবই সিম্পল টেকনিক। যেমন কোনো ক্লায়েন্ট ইউএসএ, তাই তো আমরা গুগলে আসবো, আসার পরে গুগল ট্রান্সলেট যাবো, কোথায় যাবো? গুগল ট্রান্সলেট বা ট্রান্সলেটর যাই বলেন, এটাতে যাও। আসার পরে আমরা আমাদের যে হ্যাশট্যাগ গুলো ওটা আমরা ইংলিশে লিখবো। কোথায় লিখবো? যেমন আমরা লিখছিলাম কি যেন, টি শার্ট বা ব্লা কি লিখলাম, ড্রেস লিখলাম নাকি, DRESS, ঠিক আছে না? লেখার পরে এখানে দেখেন আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে আপনার ক্লায়েন্ট কোন কান্ট্রি, সে ফর এক্সাম্পল আমরা একটা উল্টা পাল্টা কান্ট্রি নেই, কি কান্ট্রি নেওয়া যায়? ইতালি সাপোজ। ইতালিতে এই ড্রেসের এমন লেখা। এখন এই ইতালিয়ান ড্রেস এই হ্যাশট্যাগ ইতালির মানুষই বেশি ইউজ করে, অন্য মানুষ খুব কম ইউজ করে, কারণ ওদের নির্দিষ্ট কি আমরা একে সার্চ করে খুঁজে বের করে দেখবেন এই টার্গেটেড আরো একটু বেশি পাওয়া যায় যদি কান্ট্রিটা ভিন্ন হয়। ইতালি, এই যে অনেক প্রশ্ন এটা তো স্যার একটা টেকনিক পাইছি না আমরা। ইউএসএ তো ইউজ যেটা ডিফল্ট ভাবে ওদের ল্যাঙ্গুয়েজ, সেটা তো ইউজ করতে হবে। এই যে ইতালিয়ান একজন সুন্দরী, মেবি দেখতে হবে যে আসলে ইতালিয়ান কিনা, চেহারা দেখে তো ইতালি মনে হচ্ছে বা স্প্যানিশের মতো। না হচ্ছে সার্দিনা, সার্দিনা এরপরে আছে একজন আছে। তো যাই হোক আশা করি বুঝতে পারছি ব্যাপারটা, ক্লিয়ার না?
কি সহজ না কঠিন? এই দেখেন ভালো ভালো দেখেন সব রিয়েল পার্সন দেখেন, এই যে ওয়ান্ডারফুল ডার্লিং, ওকে এই দেখেন তাহলে আমার টেকনিক গুলো কি মজার টেকনিক না? ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? আচ্ছা এরপরে আমরা মোটামুটি তো অনেক টেকনিক শিখে ফেললাম, ঠিক না? এখন চলেন কোন ব্যক্তিদের ফলো করলে ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনা বেশি, এই ধরনের ব্যক্তি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখে বুঝবো যে কাকে ফলো করলে ফলোটা সে ব্যাক তাড়াতাড়ি দিবে। তো এই ক্যারেক্টারিস্টিক প্রথমত দেখতে ওই ব্যক্তিটা অ্যাক্টিভ কিনা, কি দেখবো? অ্যাক্টিভ কিনা মানে ও আসলে পোস্ট প্রতিনিয়ত করে কিনা, অ্যাক্টিভ কিনা। 2 নম্বর দেখবো ওই ব্যক্তি রেগুলার পোস্ট করে কিনা। 3 নম্বর দেখবো ওই ব্যক্তি কতজনকে ফলো করে আর কতজন তার ফলোয়ার। সে ফর এক্সাম্পল আমি একটা প্রোফাইলে যাই, এই যেমন এই সুন্দরীর প্রোফাইলে যাই, সে ফর এক্সাম্পল এই পোস্টে যারা লাইক করছে দেখেন একজন। এখন আমি এর ক্যারেক্টারিস্টিক দেখি, এখানে পোস্ট করছে অনেক, এ রিয়েল পারসন, প্রথমত বললাম কি রিয়েল। 2 নম্বর এ হচ্ছে প্রতিনিয়ত পোস্ট করে, কারণ 363টা পোস্ট মানে, আর এই পোস্টে 2 দিন আগে কমেন্ট করছে মানে সেই অ্যাক্টিভ পারসন না। এখন এটা ফেকও না। 2 নম্বর এর প্রাইভেটও না, পাবলিক। এখন দেখেন ফলোয়ার আছে 2200, ফলোইং করছে 472। এর ফলোইং সংখ্যা কম, কিন্তু যদি আমার হতো যে সে ফলোইং করছে অনলি 100 জনকে বা 200 জনকে, তখন একে ফলো না করাই ভালো, কারণ ও ফলো বেশি ব্যাক দেয় না। তবে এটা যেটা আছে মোটামুটি অ্যাভারেজ বলা যায় যে ঠিক আছে, চলে দেওয়া যায়। কিন্তু এমন যদি দেখেন যে ফলোইং মোটামুটি তার লেভেল ঠিক আছে, ওদের ফলো করলে আরো দ্রুত পাওয়া যায়, কারণ মানুষই ফলো করে বেশি বেশি। একে করলে তো আসবে না সেটা না, আসবে হয়তো একটু কম ফলো করে। ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? আদরে বোঝাতে পারছি? তো এটাই হলো টেকনিক, যে যারা অ্যাক্টিভ ফলো করে মানুষকে এবং রেগুলার আপডেট থাকে, এই ধরনের ব্যক্তিদের আমরা ফলো করবো, তাহলে ফলো ব্যাকটা একটু বেশি আসবে। দেখেন আরেকটা টেকনিক ফলো করতে পারি আমরা, বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে না, সেলিব্রিটি, যে ইউএস এর সেলিব্রিটি বা বিভিন্ন মডেল থাকে, এগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়। ইউএস না, ফলোইং না, আমি ওদের পোস্টে যেটা শেষ করি সেটা হচ্ছে, যেমন ইউএস এর অনেক সেলিব্রিটি আছে না, ইউএস এর সেলিব্রিটি কিভাবে খুঁজে বের করেন বলেন? ইউএস এর সেলিব্রিটি ফিমেল বা মেল যাই লেখেন না কেন, আপনি লিখলে দেখবেন ওদের ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। যেমন এই একজন ব্যক্তি, সাপোজ আমি এটাতে যাচ্ছি একটা উদাহরণ হিসাবে, 39 বছর বয়স, বাট দেখলে মনে হয় কত বছর বয়স? 18 বছর। আচ্ছা দেখেন একজন সেলিব্রিটি, যেহেতু এর নাম লিখে সার্চ করলে আমরা গুগলেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবো, আবার ইনস্টাগ্রামে সার্চ করলেও পাওয়া যাবে, যেহেতু তিনি রিয়েল পারসন, তো নাম দিয়েই প্রথমে আসবে আশা করা যায়। দেখি আগে আসে কিনা, না হলে অন্যভাবে এই যে প্রথমে মানে এটা নামে, এটা মেবি এই যে ভেরিফাইড করা, এটা না নাকি? না, এটা আবার একটা টিক মার, যেটা ভুয়া টাইপের আছে নাকি? তাহলে আমরা আজকে এই ধরনের কনফিউশনে থাকেন, তো আপনারা যেটা করবেন এই গুগলে আসেন, এর নামটা লিখে অত টেনশনে কি গুগল মামার কাছে জিজ্ঞাসা করেন, ও সব বলে দিন। এই যান গুগলে যান, একটা স্পেস দেন, দেখেন instagram.com, এন্টার দেন। এই যে প্রথমে 4 মিলিয়ন, প্রথম যান। এখন এই সেলিব্রিটিদের পোস্টে যারা লাইক কমেন্ট করে, এই সেলিব্রিটিদের পোস্টে যারা লাইক কমেন্ট করে ওরা কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে, ফেক কিন্তু ওদের লাইক কমেন্ট না, ওদের সব রিয়েল, কারণ ওরা তো অটোমেটিক, ওদের ফলোয়ার অনেক বেশি। এদের পোস্টে যারা লাইক কমেন্ট করে, এদের যদি ফলো করা হয় তাহলে আর একটু ফলো করে, এটা 100% টার্গেট তো হবে না, কিন্তু ফলো করো তো কিছুটা বেশি হবে। এটা বুঝতে পারছি কিনা? ওদের তো করা যাবে না, ওদের ফলোয়ারদের করতে হবে, ওদের পোস্টে। আচ্ছা এটা গেল নেক্সট অপশন। আমরা এতটুকু বুঝতে পারছি কিনা? সহজ না কঠিন? এখন আরেকটা আমাদের ক্যারেক্টারিস্টিক মনে রাখতে হবে, যে ফলো যখন আপনি করবেন, যেমন একটা ইউএস এর পারসন, একে ফলো কখন করবেন? বাংলাদেশ টাইম ফলো না করাই ভালো। মানে বাংলাদেশ টাইম বলতে যেমন আমরা এখন সকালে করলাম, ওরা তো সময় ব্যস্ত থাকে, ঘুমায় বা অন্য কোনো কাজে। আমরা নির্দিষ্ট কান্ট্রি বেস, যেমন আমরা রাত্রে যদি করি, সন্ধ্যা 6টা থেকে শুরু করে
রাত সারা রাত যা করেন ভোর রাত পর্যন্ত আপনার জন্য ভালো সময়। ওদের সন্ধ্যায় আমরা করবো। ওদের সন্ধ্যা না, ওদের সকালে, সকাল থেকে বিকাল পর্যন্ত। বিকাল বা রাত 8টা 9টা পর্যন্ত করা যেতে পারে। আর এরপরে তো আর ওরা ঘুমাই থাকে, ওরা একটু রেস্ট নেয় বেশি। ওরা তো বেশি ফেসবুক চালায় রাত্রে, ওরা একটু রাত্রে ফেসবুক কম চালায়, কারণ সারাদিন অফিস আদালত অফিস টফিস মেনটেন করে, ওরা রাত্রের দিকে একটু রিল্যাক্স নেয় বেশি। ওকে, আর আমরা সারাদিন কি ফেসবুকে গুতাগুতি করি। ওকে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা গেল। আচ্ছা, নেক্সট আমরা আর কি আছে স্ট্র্যাটেজিতে। আর যে স্ট্র্যাটেজি গুলো আছে অতটা ওগুলো ভালো না, আমরা যতটুকু শিখছি একটুকু হচ্ছে পারফেক্ট স্ট্র্যাটেজি ফলো গ্রো করার, অর্গানিক বা ফ্রি মেথডে। এতটুকু বলতে পারছি কিনা? তাহলে কোনো ক্লায়েন্ট যদি বলে হাউ ইউ উইল বি গ্রো অর্গানিক ফলোয়ার, কিভাবে আপনি অর্গানিক ফলোয়ার গ্রো করবেন, তাহলে যা শিখছেন এটা বলতে হবে। কি শিখছি যে প্রথম প্রথম কি ছিল যে আই উইল ফলো মাই মার্কেটিং স্ট্র্যাটেজি, content strategy, find out the targeted people by hashtag and interested but like and comment and follow them, and also find out the location based people and follow them, and also find out people from the competitor account and follow them. এগুলো আমাদের স্ট্র্যাটেজি, আমরা এই স্ট্র্যাটেজি ফলো করবো। সিম্পল, যদি আপনি এই শিখেছি এইটা উত্তর দিতে হবে, এই আপনার জিজ্ঞাসা করবো, এরকম হয়। চাষা করে বলতে পারছি। চলে বাকি যে স্ট্র্যাটেজি গুলো আছে এই যে নিচে আছে কমেন্ট, সরি কইগুলো, এটা এটা আমরা একটু পরে আসি। এটা engage by people like comment and DM মার্কেটিং বা SMS মার্কেটিং। সহজ কথা হচ্ছে একজন মানুষকে কমেন্ট করে বলেন যে আমাকে ফলো করেন, বাট এটা স্প্যামিং, এটা ভালো না। ওকে, মানে আগে যাদের এগুলো সব পারফেক্ট সহজ। যেমন হতে পারে যে আপনার একটা ক্লায়েন্ট আছে, আপনার ইনস্টাগ্রামে আপনার আরো 2টা অ্যাকাউন্ট আপনার আছে, কিন্তু একটা আছে ক্লায়েন্টের আর আপনার আছে আরো 2টা, কারণ আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ব্যক্তিদের ইনবক্সে করতেছেন কি যে আপনার ক্লায়েন্টের লিঙ্ক দিয়ে বলছেন এই লিঙ্কে যেয়ে আপনি একটু ফলো করেন। এটা স্প্যামিং, ভালো দিক না। ইনবক্স করলেন, কারোর কমেন্ট করলেন, বাট এটা আসলে ভালো কোনো ওয়ে না। না, যদি পড়ে কিন্তু এটা অনেক টাফ হয়ে যায় ব্যাপারটা। ওকে, তো সে ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ যদি দিই আপনাদের, সাপোজ এই প্রোফাইলটা আপনার ক্লায়েন্টের, সে ফর এক্সাম্পল যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, সাপোজ আমি ধরলাম। এখন আপনার আরো 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি বিভিন্ন সময় মার্কেটিং এর জন্য ইউজ করেন নিজের জন্য। কারণ আপনি কি করবেন, আপনার এই ক্লায়েন্টের ইউজার নেম হচ্ছে এটা, তাই তো? ইউজার নেমটা একটু নিয়ে আসি। ইউজার নেম, এইটা হলো ক্লায়েন্টের ইউজার নেম, তাই তো? ইউজার নেমটা কপি করে আমরা বিভিন্ন আমার অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমার মার্কেটিং এর জন্য আমি ইউজ করি, ওই অ্যাকাউন্টে আমি বিভিন্ন ব্যক্তিদের বলবো কি আপনি আমার ফলো করেন, এই অ্যাকাউন্টটাকে ফলো করেন। ফেসবুকে অনেক পেজ থাকে যে সেটা ফলো ব্যাক দেওয়া যায়। সাপোজ আমি একজন ব্যক্তি এসে যাই, যেমন আমি একজন ব্যক্তিকে এসে প্রোফাইলে যাই, যেমন এই ব্যক্তির প্রোফাইলে যাই, সাপোজ এই ব্যক্তি। তো আমি একে ফলো করার পরে আমার অ্যাকাউন্টে ফলো করবো, করার পর আমি বলবো কি আমি আপনাকে ফলো করছি, আপনি আমার এই প্রোফাইলটা ফলো করেন, আমাকে বলবো না, আমার ওই প্রোফাইলটা। সাপোজ আমি একটা এসএমএস করলাম, এসএমএস মার্কেটিং বলে যেটাকে, ইনবক্স সময় আসে না, কারণ কি বুঝে নেই, নেট লাইন। ম্যাকবুক কিনলে তো ফাংশন তো আলাদা, স্টুডেন্টদের ঝামেলা, এই জন্য আমি কিনি না। আর একটু তাদের প্রবলেম হবে, এই জন্য আমি কিনছি না। না, ওই ফাংশন গুলো আবার একটু বুঝতে সমস্যা হবে। এখন দেখেন আমরা একে আমরা বলবো কি আমি আপনাকে ফলো করছি, আপনি আমার এখানে ফলো দিন। আমরা বলবো যে
I follow he I follow you, please back my this account, back this account বা this profile। তারপর আমি ওই ক্লায়েন্টের কিছুটা আসবে না কিছু, বাট এটা আমি তো বলবো না, এটা করতে বলি নাই, এটা এক্সট্রা টেকনিক, এটা স্পামিং অন কাইন্ড অফ, এটা নট গুড ওয়ে যেগুলো আমার দেখানো শেষ, এটা এক্সট্রা। আচ্ছা এটা দেখেন, তবে এই যে আমি তাকে বললাম ফলো, এই ফলো শব্দটা এইভাবে লেখা যাবে না, কারণ এইভাবে যদি লিখি ইনস্টাগ্রাম বট রোবট এটা বুঝে আপনার প্রোফাইলটা ডিসেবল করে দিবে। যেখানে ফলোটা হয়তো আপনি হাইফেন দিয়ে লিখবেন এইভাবে, অথবা উপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন, যাতে যাই অনেকে বুঝবে না। এখানে যাওয়ার পর আমি একটা হাইফেন দিয়ে দিলাম বা একটা স্টার দিলাম, তাহলে ক্লায়েন্ট ওই ইনস্টাগ্রাম রোবট বুঝতে না পারে যে আমি আসলে কি বোঝাতে চাইছি, সেটা বোঝাতে পারছি। এরপরে ব্যাক এখানে আমি একটা দিচ্ছি, দেওয়ার পরে এই প্রোফাইল দিয়ে দেবো ইউজার নেম দিলে কি হবে, ওই ব্যক্তি ওই প্রোফাইলটা পাবে, ক্লিক করে ফলো দিবে। সেইভাবে যদি 100 জনকে করা হয় তবে 5 জন 10 জন ফলো ব্যাক দিতে পারে। এটা হচ্ছে ইনবক্স করে একটা টেকনিক টার্গেট ব্যক্তিদের, বাট এটা আসলে ভালো কোনো বিষয় না। কমেন্ট করা যায় যে ভাই আপনি ফলো করেন আমাকে, ওই প্রোফাইলে লিঙ্ক দিয়ে আমি আপনাকে ফলো করছি, কমেন্টে বলে দিলেন, তার পোস্টে এই কমেন্টে বলে দিলেন যে আমি ফলো করছি, আপনি ফলো, বাট এটা আবার আইডি ডিজেবল হয়ে যায় বেশি, যে ফেক অ্যাকাউন্টে করেন যাই, সেটা তো আপনার রিস্ক দিতে হবে, বাট এটা ভালো থিং না, আমি তো বললাম এটা কোনো ভালো হয় না। আচ্ছা আশা করে বোঝাতে পারছি। আচ্ছা এরপরে চলে আসবো হচ্ছে প্রমোশন আদার সোশ্যাল মিডিয়া এন্ড ওয়েবসাইট। যেমন ফেসবুকে অনেক গ্রুপ আছে, যে গ্রুপে ফলো এক্সচেঞ্জ করা হয়, একজনকে ফলো দিলে আরেকজন ব্যাক দেয়, স্ক্রিনশট দিতে হয় যে ভাই আপনি দিয়েছেন আমাকে দেন, এরকম অনেক গ্রুপ আছে। ফেসবুকে সার্চ করবেন ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সচেঞ্জ, অনেক গ্রুপ পাবেন, ওই গ্রুপে জয়েন, বাট ওটা টার্গেট বেট হয় না, ওটা নর্মালি সব এশিয়ান বেশি পাওয়া যায়, বাট ওটা নর্মালি 100% টার্গেট কিছু কিছু পাওয়া যায়। তো যাক আশা করি বোঝাতে পারছি। এটা ছিল আমাদের ফলো গ্রো করার অর্গানিক বা ফ্রি মেথডের টেকনিক। আর একভাবে ফলো গ্রো করা যায়, সেটা হচ্ছে টাকা দিয়ে, বা টাকা দিয়ে তোর ক্লায়েন্ট বলতেছে না, পেইড মার্কেটিং করে, তোমরা শিখবো ইন ফিউচারে। আচ্ছা এতটুকু তোমার বুঝতে পারছি কিনা, নাকি কঠিন কাজ, সহজ ইজি ব্যাপার। এখন চলেন, যারা ফলো ব্যাক দিবে না তাদেরকে আপনাকে ফলো আবার আনফলো করে দিতে হবে। দ্বিতীয়ত আপনি এখন আপনাদের সে করছেন, কখন ফলো করা স্টার্ট করবেন, বাংলাদেশ টাইমে রাত বা সন্ধ্যা 6টা থেকে বসেন, সারা রাত ভোর পর্যন্ত আপনি করতে পারবেন। আর কান্ট্রি বেস অনুযায়ী ওই কান্ট্রির দিনের বেলাটা রাত 8টা 9টা পর্যন্ত আপনি মেনটেন করে ফলো করলেই হবে। এটা গেল। চলে আসবো আপনার অ্যাকাউন্ট ফলো করার কিছু কিছু রুলস আছে। প্রতিদিন কয়টা করে ফলো করতে পারবেন, একটা কোশ্চেন ছিল না, প্রতিদিন যদি নতুন অ্যাকাউন্ট হয় 20 থেকে 30টার বেশি ফলো করবেন না, হয়তো 20 থেকে 30টা। যদি অ্যাকাউন্ট 1 বছর 6 মাস তার বেশি সময় বয়স হয়, তাহলে সেক্ষেত্রে 50+ আপনি প্রতিদিন ফলো করতে পারবেন, 100 করা যায়, কথা বলতে পারছি কিনা, কিন্তু বেশি করাটা ঠিক না। তো এটা হলো ওল্ড অ্যাকাউন্টের জন্য। দ্বিতীয়ত প্রতি ঘন্টায় যখন আপনি সাপোজ প্রতিদিন 30 জনকে ফলো করবেন, আপনি ধরলেন, সাপোজ আমি ধরলাম, পার আওয়ার প্রতি ঘন্টায় আপনি ওই 1 ঘন্টায় যে 30 জন শেষ করে দিলেন, ব্যাপারটা এরকম না করাই ভালো। আপনি প্রতিটি ঘন্টায় 10 জনের বেশি ফলো করবেন না, তাহলে সেভ হবে। 1 ঘন্টায় 10 জন করলেন, আরেক ঘন্টায় 10 জনকে করলেন, আরেক ঘন্টায় 10 জন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভালো ইজির সঙ্গে বা ভালো কাজ করবে, ব্যাপারটা বুঝতে পারছি কিনা। আর হুট করে যে 1 মিনিটের ভিতরে আপনার 30টা ফলো করতে, তো 1 মিনিটই করা যায়, ফলো করতে করতে 1 মিনিটে 30টা হয়ে যায় না, যায় কিনা। ওটা করলে কি হবে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, কিছুদিন পর আর ফলো করা যাবে না, এরকম সমস্যা ফেস করতে হবে। এতটুকু বুঝতে পারছি। এরপর চলে আসি, একটা ফলো করার পরে একজন ব্যক্তিকে ফলো করার পরে 30 সেকেন্ড ওয়েট করেন, যেমন বা 20 সেকেন্ড, কমপক্ষে 10 বা 20 সেকেন্ড ওয়েট করেন। যেমন আপনি একজন ব্যক্তিকে একে ফলো করলেন, ফলো করার পর আপনি 20 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ড ওয়েট করে বাকি ব্যক্তিকে ফলো করেন, তাহলে আপনার ওইটা আপনার জন্য সেফ। ওটা বুঝতে পারছি কিনা। গ্রেট। নেক্সট চলে আসবো আমরা
প্রতি ঘন্টা আমি তো বললাম যেটা 10 থেকে 20টার বেশি করবেন না। এটা হলো সেভ মেথড। এখন আপনার বলতে পারেন তো কোনো ক্লায়েন্ট যদি বলে যে আসলে আপনার কতগুলো ফলোয়ার আপনি গ্রো করতে পারবেন 1 মাসের ভিতরে, সো কোনো মার্কেটার কখনো আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না কাজের যে হ্যাঁ এটাই হবেই। এটা পৃথিবীর কেউ দিতে পারে না, আপনি কেন, পৃথিবীর কেউ দিতে পারবে না, কোনো মার্কেটার দিতে পারবে টু বি অনেস্ট। আমরা যেটা বলবো যে আমরা অর্গানিক ভাবে কাজ করব, আপনার ফলোয়ার গ্রোথ প্রতি মাসে 100 থেকে 500 প্লাস হতে পারে। কি বলবেন যে আমি অর্গানিক ভাবে কাজ করব, সব 100 থেকে 500 প্লাস হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার বিজনেসের, কারণ ক্যাটাগরি অনুযায়ী। যেমন ফ্যাশন রিলেটেড বিজনেস ক্যাটাগরিতে বেশি মানুষ ফলো করে। যদি বিজনেস হয় তার সাপোজ সে বিজনেস করে, কি বিজনেস করে, কন্ট্রাক্টর, সাপোজ ঘর বাড়ি কন্ট্রাক্টরিং করে, সে ফর এক্সাম্পল, ওর ফলোয়ার কিন্তু খুব কম হবে। আর একজন যদি ফ্যাশন রিলেভেন্ট হয় ওর বেশি কম হবে, যদি পেট রিলেটেড হয় আরো বেশি হবে। এটা বোঝা যাচ্ছে, যে কারণে এগুলো ডিপেন্ড করে ক্যাটাগরি অনুযায়ী। তাহলে মনে থাকবে কি বলবো, 100 থেকে 500 প্লাস 1 মাসের ভিতরে হবে, তবে কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। আমরা ভালো কাজের গ্যারান্টি দিব যে আপনার কাজটা ভালো হবে। ঠিক আছে, ওকে। এটা গেল ফলোয়ার আমরা কত দিব কোনো ক্লায়েন্ট যদি বলে। এখন আমরা যদি সাপোজ 1 মাসের ভিতরে আপনি 1000 প্লাস ফলো করে ফেলছেন, সাপোজ ধরলাম, কিন্তু আমরা যখন ফলো অনেক বেশি করি তখন তো ফলোইং সংখ্যা বেশি হয়। ফলোয়ার সাপোজ আপনার 300 গ্রো হয়েছে, তখন যারা ফলো ব্যাক দেয় নেই ওদেরকে আমরা আবার আনফলো করে দেবো, নাহলে আমার অ্যাকাউন্টটা একটু সামঞ্জস্য থাকে না। যে ফলোইং অনেক বেশি দেখা যায়, ফলোয়ার কম, দেখতে খারাপ লাগে। 1 মাস পর না, এটা 1 সপ্তাহ পর পর যারা যারা ফলো ব্যাক দেয় না তাদেরকে আমরা আবার আনফলো করে দেবো। এখন এটা আমরা কিভাবে দেখবো সেটা আমরা দেখার ট্রাই করি, তাই তো? চলো আমরা এই জন্য গুগলে যাব, যাওয়ার পরে একটা এক্সটেনশন অ্যাড করে নিব। এক্সটেনশন এখানে অ্যাড করা আছে কিনা একটু দেখি। এটা কথা বলে না, কারণ কিন্তু বলবে যে লিঙ্ক শেষ। সবাই মনে হয় ক্লাস করতে করতে ঘুমাই গেছে, না হলে মনে অনেক অ্যাটেনশন, সময় হয় না যে ক্লাস লিঙ্ক শেষ বলা। বলে দিছিলাম আমি কত ক্লাস মনে হয় অ্যাড হবে না। আচ্ছা, আপনারা যারা অনলাইনে ক্লাস করেন, ক্লাস লিংক শেষ হওয়ার আগে অন্তত 1-2 মিনিট আগে একটা সিগন্যাল দিবেন যে ক্লাস লিংক কিন্তু শেষ হয়ে যাবে। আপনাদের এখানে একটা নোটিফিকেশন কিন্তু আসে, এই পাশে দেখবেন যে ক্লাস লিংক শেষ। তো এটা কাইন্ডলি একটু বললে সুবিধা হয়, কারণ আমাদের অনেক সময় এখানে নোটিফিকেশন পাওয়া যায় না যে ক্লাস লিংক শেষ হয়ে গেছে। এটা বুঝতে পারছি, অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতে পারছেন? ক্লাস লিংক শেষ হওয়ার আগে একটা বলবেন যে 1 মিনিট বা 2 মিনিট আগে। ঠিক আছে দাদা। ফোনে কথা বলতে পারি না, আমি বুঝলাম না, মানে ফোনে কথা বললে ফোন করে আপনার তো সময় নষ্ট হবে অনেক বেশি। ও ফোনে কথা মানে মাইক্রোফোনের ফোন, তাহলে চ্যাট মাইক্রোফোন আপনি বলেন, আপনি মাইক্রোফোন প্রবলেম, তাহলে অন্য একজন আমার তো অনেকে আছে। আর যাদের মাইক্রোফোন নাই, কথা বলতে সমস্যা, পিছিয়ে ফোন থেকে জয়েন হবেন, ফোন থেকে কথা বলবেন, কম্পিউটার থেকে, দুইটা থেকে জয়েন হওয়া যায়, সমস্যা তো নাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা এই এক্সটেনশন অ্যাড করে নেব। নাম কি এক্সটেনশনের? আনফলো, অর্থাৎ যারা ফলো ব্যাক দেই নাই তাদেরকে আনফলো করে দিতে হবে। তো এমন একটা এক্সটেনশনের নাম হচ্ছে NSTF, আরো এক্সটেনশন আছে, বাট এটা দিয়ে আপনারা করেন। এটা ফ্রি। আগে টাকা পয়সা হিসেব করতে হবে, আর নাহলে ক্যানভা দাদা ক্যানবে, দাদার কাছে চাই না। এটা অ্যাড করতে পারবেন না? নাম কি বলতে দেখছেন? INSTF ইনস্টাগ্রাম ফলোয়ার ট্র্যাকার অ্যাড করে নেবেন। এখন অ্যাড করা আমাদের অলরেডি এই ব্রাউজারে আছে। আমরা যেটা করব, এই এক্সটেনশনটাই ক্লিক করব। ক্লিক করলে এখানে বলবো আপনি ইউজার নেম দিতে। তাহলে আমরা আমাদের ইউজার নেম কোনগুলো, আমাদের প্রোফাইল ইউজার নেমে যাই, দেখলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসি। আসার পরে আমরা এক্সটেনশনে ক্লিক করি।
ক্লিক করার পর এখানে ইউজার নেম অটোমেটিক চলে আসছে ট্রাক। এই দেখেন আমাদের চলে আসছে। এটা মোটামুটি আগে বিভিন্ন ক্লাসে দেখায়, ক্লাসে প্র্যাকটিস করানো, না না এটা ক্লাস পর্যন্ত শেষ। এটা দেখেন আপনার ফলোয়ার আছে 50 জন, ফলোইং আছে 123 জন। এখানে হচ্ছে এই অ্যাকাউন্টে শুধু আমরা ক্লাসে দেখাই, ক্লাসে দেখানোর পরে এই পর্যন্তই থাকে আর কি, এরপরে আর কিছু করা হয় না। আচ্ছা নিউ ফলোয়ার হয়েছে 9 জন, লস্ট একজন আবার আনফলো করে দিছে। আচ্ছা যাক আমরা এটা দরকার নেই আমাদের। এই যে আই ডোন্ট ফলো ব্যাক মানে কি, আমাকে ফলো করছে কিন্তু আমি ফলো ব্যাক দেই না, এটা আমার দেওয়া মানে আপনাদের দেওয়া উচিত, কারণ ফলো মাঝে মাঝে মানুষকে দেওয়া, যে ফলো করে তাকে ক্লাস 50% মানুষকে ফলো করা উচিত, এটা অ্যালগরিদমও পছন্দ করে, ইনস্টাগ্রাম অ্যালগরিদম। তো যাক এখন দেখেন ডোন্ট ফলো ব্যাক মানে আমাকে ফলো, আমি ফলো করছি কিন্তু আমাকে ব্যাক দেই নাই, এমন আছে 121 জন। তো আমরা এই 121 জনে ক্লিক করি, ক্লিক করলে এইখানে দেখেন এ আবার ফলো ব্যাক দেই নাই, একে আমরা আনফলোতে ক্লিক করবো, এবার আনফলো হয়ে যাবে। আনফলো করতে হলে প্রতিদিন 20-30টার বেশি করবেন না, না আপনি 10 সেকেন্ড ওয়েট করেন, নাহলে বেশি করলে অটোমেটিক আবার একটু ঝামেলা হতে পারে, বা 5 সেকেন্ড ওয়েট করবেন এট লাস্ট, সময় নিয়ে নিয়ে করতে হবে, না হতে হবে না। তো এই গেল হচ্ছে কিভাবে আমরা আনফলো বের করে, সরি ফলো ব্যাক বের করে ফলো করবো। সো এই ফলো এ গ্রো করার স্ট্র্যাটেজি কি খুব সহজ না কঠিন? কঠিন না সহজ? সহজ না? এখন আমরা এই সহজ টেকনিক, আমরা একেই মূলত মার্কেট প্লেসে বলা হয় অর্গানিক ফলোয়ার বা টার্গেটেড ফলোয়ার গ্রো করা বা ইনক্রিজ করা। আবার এটাকে আবার ইনস্টাগ্রাম প্রমোশনও বলে, প্রমোশন বলে। এবং ইনস্টাগ্রামে দেখেন যাদের কাজ আছে, এখন আমরা যা শিখছি এরা এই কাজ করে কিনা এই গিগে দেখেন এলাবোরেট করা থাকে, বাট সবাই আবার এটাকে বলে না যে আমি এই করি, কিছু কিছু ব্যক্তি লিখে রাখে যে আমি এই করি। তো চলেন আমরা প্রথম যার সব থেকে বেশি কাজ আছে এই পাবলিকের আমরা ওপেন করে ফেলি নাকি, যে আসলে ও কি কাজ করে, আমরা যা শিখছি ও ওই করে কিনা নাকি, দেখি। তো দেখেন এটা হলো গিগ বলে, এটা মার্কেট প্লেসে বলে গিগ। গিগে থাকে বিস্তারিত যে কিভাবে কাজ করবে, কত টাকা নিবে, কতদিন করবে। তো এখানে আপনি যদি নিচে আসি, তাই দেখেন এই অ্যাবাউটে কি লেখা আছে, অ্যাবাউট দিস গিগ উই ডোন্ট ডু পোস্টিং, নাকি পোস্ট করবে না। রিড দ্য বিলো, সে বলছে আপনি নিচে পড়েন। গ্রোথ রেঞ্জ 200 থেকে 500 ফলোয়ার গ্রো হবে এক মাসে, 200 থেকে, এটা 100% স্পিড মানে কি সব থেকে দ্রুত কাজ করলে 200 থেকে 500 গ্রো হতে পারে। দেশে 75% স্পিডে কাজ করে, এটা একজন একভাবে লেখে, ওকে কারোর সাথে করে মিল থাকে না, ওকে যার যেমন এই 100 থেকে 300। এর এ পাশে দেখেন একটা প্রাইস দেওয়া আছে, বেসিক প্যাকেজে 30 দিনে $100 নেয়, ফলোয়ার দেয় অনলি দেখে কত 500 থেকে 250। এটা স্ট্যান্ডার্ডে $115, 30 দিন 100 থেকে 300। প্রিমিয়ামে $140 নেবে 30 দিনের জন্য 100 থেকে 500। ওই তো বললাম ফেক তো 100 টাকায় কেনা যায়, রিমুভ ওগুলো থাকেই কিন্তু ওগুলো রিয়েল না, টার্গেটেড তো না। আচ্ছা এটা গেল, তা আমরা যা শিখি তাই কি করে না, করে না, করে কিনা? তো এক মাসে কি এই 100 ফলোয়ার গ্রো করা কঠিন কিছু? 100 থেকে 500 দিছে এক মাসে, কয়টা? তারপর মনে করেন যে ওই যে বলছে 100 থেকে 500 ফলোয়ার সে গ্রো করবে, এটা যদি না হয় তাহলে কি ওর ক্লায়েন্টকে টাকা দিবে না, বা এরকম ক্লায়েন্ট টাইম বাড়ায় নিবে, অথবা সে যদি টাইম বাড়ায় নিবে না হলে অর্ডার ক্যান্সেল করে দিবে, কাজ ক্যান্সেল, না হলে ব্যাড রিভিউ দিবে অবশ্যই। আচ্ছা এটা গেল। আচ্ছা আশা করি বোঝাতে পারছি না পারি নাই? আর এখানে হাবিজাবি বিষয় আছে দেখেন, এই কাজ করতে হলে ক্লায়েন্টের কাছে কি কি লাগবে আমরা একটু কথা কম বলি। এই প্রমোশনের কাজ করতে হলে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি লাগবে, ইউজার নেম আর পাসওয়ার্ড অবশ্যই লাগবে। কি লাগবে? না হলে তো ফলো আনফলো করা যাবে না, যাবে
আর টার্গেটেড অ্যাকাউন্ট মানে কি, ওই টার্গেটেড লোকেশন কাদের, ইন্টারেস্ট কাদের, মানে তার টার্গেটেড কাস্টমার কারা, মেল না ফিমেল না কোন অডিয়েন্স, কোন ইন্টারেস্ট বেস পিপল, এটা। আর এখানে হাবিজুবি অনেক কিছু লেখা আছে, এই যে হাবিজুবি লিখে রাখছে যাক, মানে এর কাজ অনেক পাইছে, কিন্তু এর লেখাগুলো অতটা ভালো না, মানে উল্টা পাল্টা লেখা। ওকে, ফেকই করে, ফেক লোকজন ফলো এক লোকজন তো এতদিন টিকে রাখতে পারতো না, কাজ হলো সবার, তার টিম আছে, এর একাতর করে না, এই এক করার পসিবল, এরা 10 জন 100 জনকে দিয়ে কাজ করে বা 20 জনকে দিয়ে কাজ করে, তার টিম আছে। ও কাজ নিয়ে ওভার ফেভারিট একটু হতে পারে। এই যে লেখা আছে দেখ কি করে দেখেন, হাউ ডু উইল আই ডু দিস, যে কিভাবে আমি এই কাজটা করব, ফলোইং অ্যান্ড আনফলোইং ইউজার বাই লোকেশন, হ্যাশট্যাগ, কম্পিটিটর, আমরা শিখছিলাম। আই ইউজ দ্য প্রুভেন ট্র্যাক স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজি বিল্ড আপ ফলো করে, মানে মেনটেন করে যে কন্টেন্ট অ্যান্ড নিশ অনুযায়ী কাজ করবে সেটা বলছে। এটা মানে কি বলেন, আই উইল ইউজ প্রুভেন স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে একটা ভালো টেকনিক ফলো করবে, টু ট্র্যাক অ্যাট্রাক্ট ফলোয়ারদেরকে গ্রো করার জন্য একটা ভালো টেকনিক ফলো করবে, হু আর জেনুইনলি ইন্টারেস্ট, মানে যারা আপনার প্রোডাক্ট বা ইন্টারেস্ট মানে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইন্টারেস্ট আছে, কন্টেন্ট অ্যান্ড নিশ, মানে আপনার যে ধরনের কন্টেন্ট লেখেন ওই টাইপের যারা পছন্দ করে। আর নিশ মানে কি বলেন, কে বলতে পারবেন? নিশ মানে হচ্ছে একটা ক্যাটাগরি, যে আপনার যে ক্যাটাগরি বিজনেস ওই রিলেটেড ইন্টারেস্ট ব্যক্তিদের তারা খুঁজে দেবে, ব্যাপারটাই নিশ মানে কি ক্যাটাগরি। ক্লায়েন্ট কিন্তু বলে যে মাই নিশ ইজ ক্যাট ফুড, নিশ মানে বুঝতে হবে ও ক্যাটাগরি বলছে যে তার বিজনেস হচ্ছে এই টাইপের। ওকে, আচ্ছা এটা গেল। আমরা আর একজন যদি ওপেন করে সবাই ওই একই কাজ করে, অনেকে ওইখানে লেখে না এই কথাবার্তা যে আমি কি করি, দু একজন লিখে রাখে যে আমি এই কাজটি করি। আর এই উপরে নিচে যেগুলো এগুলো আছে নর্মাল কথাবার্তা আছে, টার্গেটেড ফলোয়ার, টার্গেটেড অডিয়েন্স, অ্যাক্টিভ পিপল, ইমপ্রুভ ফলোয়ার, লাইক, এঙ্গেজমেন্ট, রিয়েল পিপল, এগুলো তো নর্মাল একই ধরনের কথাবার্তা লেখা। ওকে, তো যাই হোক, আশা করে বলতে পারছি আমরা আজ ক্লাসে তাহলে একটা কি ছোট কাজ, বাট ইনকাম অনেক বেশি, কাজ অনেক বেশি শিখে ফেললাম। তবে এই কাজগুলো আবার মার্কেট প্লেসে যারা নতুন তাদের আবার কিন্তু অ্যাকাউন্টে ঝামেলা হয়, মানে প্রমোশনমূলক কাজ, মানে গিক আলাদা না, যে কোনো প্রোফাইলে দিলেই ঝামেলা, মানে ঝামেলা বলতে যেমন এই কাজ এরা ঠিক কথা হচ্ছে এটা যে মার্কেট প্লেসে এই প্রমোশনমূলক শুধু এই কাজটা করলে রিস্ক থাকে, রিস্ক মানে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে, আপনার গিকটা ডিজেবল হয়ে যেতে পারে। তো এটা বলতে পারেন যে ভাই এরা কেন করতেছে, কেন এই ডেসক্রিপশন কেন, এটা আমরাও জানি না। হাই রিস্ক, তাহলে প্রথমে ডিজেবল হয় বেশি এখন রিসেন্টলি। এখন দেখেন এই কাজগুলো হাই রিস্ক বলতে যেমন এই ব্যক্তি আছে দীর্ঘদিন ধরে, আরো আছে। এখন কোশ্চেন হচ্ছে যে এগুলো যারা অনেক ভালো আগে থেকে করতেছে বা করতেছে নতুন তারাও আছে, কিন্তু হয়তো এই কাজগুলো রিস্ক থাকে। হাই রিস্ক বলবো যে 50% রিস্ক, যে 100 জন করলে হয়তো 50 জনের কি রিমুভ হয়ে যাবে আর 50 জন থাকবে, কোনো কারণ নেই। কারণ প্রথমত কারণ যেটা মার্কেট প্লেসের প্রমোশনমূলক কাজগুলা মার্কেট প্লেস ওইভাবে ভালো চোখে দেখে না, ফাইবার আপওয়ার্ক শুরু করে, কারণ এই ফলো করো আনফলো এই প্রসেস ওরা ভালো লাগে না, বা ওই মার্কেট প্লেস এগুলো পছন্দ করে না। প্রথমত আছে এটা ব্যাপারটা বলতে পারছি, কিন্তু এই কাজের ডিমান্ড কিন্তু বেশি করতেছে, কারণ ওই অনেক সময় রিস্ক থাকে, কিছু হতে পারে, কারণ ভাগ্য বল খারাপ থাকলে তো কিছু করার নাই। ব্যাপারটা এরকম, যেমন ইউটিউব প্রমোশন অনেক ডিমান্ড, আবার রিস্ক আছে, ইনস্টাগ্রাম প্রমোশন অনেক ডিমান্ড, কিন্তু আবার রিস্ক আছে, সেটা বোঝাতে পারছি। তো যাও, এটা গেল সেকশন। আমরা আরেকটা ছোট টার্ম দিয়ে আজ ক্লাস শেষ করে দেবো। টার্মসটা হচ্ছে এটা ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন, তো আমরা বুঝলাম, বাট এই অর্গানিক প্রমোশন বলতে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট থাকে ওই ফলোয়ার গ্রোই মেইনলি কি থাকে। অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ফলোয়ার গ্রো করা, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রমোশন বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে একটা প্রোফাইলের প্রমোশন বলতে একটা প্রোফাইলের ফলোয়ার বাড়বে, পোস্টের লাইক বাড়বে, পোস্টগুলোতে কমেন্ট বাড়বে, রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। এদের বলতে পারছি না, নর্মালি তো ফলোয়ার বলে গ্রো করার মেইন কাজ, কিন্তু তার রিলিভেন্ট আরো কিছু আছে, লাইক
বাড়ানো, কমেন্ট, রিচ, ইমপ্রেশন। লাইক করা তো আমরা জানি না, কমেন্ট করা আমরা জানি, কিন্তু রিচ, ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট কি এটা আমরা জানি? রিচ, ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট এটা দিয়ে আমরা আজ ক্লাস শেষ করে দেব। ইমপ্রেশন মানে হচ্ছে, আমি প্রতিটা ক্লাসে একটা গল্প বলি, সে গল্পটা বলি নাকি? সেটা হচ্ছে রিচ, ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট এটা বলতে কি বোঝায়? সাপোজ যারা ব্যাচেলার ছেলেরা আছে বিশেষ করে, তারা পার্কেটারকে যায় না বেশি, গতদিনও যায়, অনেক গেছে, অনেকে যে চলে যায় একটু দেখে আসি, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, আমরা দেখে আসি, গেছেন অনেকে। তো বিষয়টা হচ্ছে, সাপোজ এবার এক্সাম্পল আমি বললাম আপনার 5 বন্ধু মিলে গেছেন পার্কে, সাপোজ যাওয়ার পরে একটা সুন্দর একটা মেয়ে দেখছেন, সাপোজ এই 5 বন্ধু গেছেন পার্কে, কয়জন? যাওয়ার পর একটা লেডিস দেখছেন সুন্দরী, তার দিকে একজন 5 বার তাকাইছে, একজন অনলি 1 বার, আর একজন 2 বার, আর একজন 20 বার, আর একজন 1 বার। কয় 5 বার হয়েছে না? কয়টা আছে? 5টা হয়েছে না? টোটাল কতবার দেখছে? একজন 20 বার, 20 বার, একজন 10 বার, একজন 5 বার, একজন 2 বার, একজন 2 বার, তার টোটাল কয়বার হয়? 39 বার। এখন 39 বার টোটাল দেখছে, এইটা হচ্ছে ইমপ্রেশন, কতবার। আর রিচটা হচ্ছে কতজন? 5 জন। কয়জন? 5 জন। রিচটা চলে যে কতজন, আর ইমপ্রেশন হচ্ছে কতবার টোটাল দেখছে, অর্থাৎ কতবার ওই মেয়েকে তাকাইছে। আর এঙ্গেজমেন্ট হচ্ছে ওর ভিতরে একজন সাহস করে তার পাশাপাশি যে বসছে অথবা তাকে টাচ করছে বা কথা বলছে, ফর এক্সাম্পল, এটা হলো এঙ্গেজমেন্ট। ওটা বুঝতে পারছি? তাহলে কোনো পোস্ট যদি একবার কোনো ব্যক্তি 2 বার দেখে, ইমপ্রেশন কয়টা? 2টা, কিন্তু ওই ব্যক্তি একজন, একটা হচ্ছে রিচ, আর ওই ব্যক্তি যদি লাইক করে বা ক্লিক করে, সহজ করে টাচ করে, তাহলে এঙ্গেজমেন্ট। লাইক, কমেন্ট, শেয়ার বলা হতে পারে, লিঙ্ক ক্লিক। বিয়ে কিন্তু একজনই করছে, শেয়ার কিন্তু একজনই করছে। ও সেটা মানে, এটা মানে হচ্ছে এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, এটা হচ্ছে আপনার ইমপ্রেশন রিচ। তাহলে ইমপ্রেশন রিচ কি বলা থাকবে? বুঝি নাই? 5 ব্যাপারটা, তাহলে এঙ্গেজমেন্ট হতো 5 জন যদি লাইক কমেন্ট করতো, তাহলে এঙ্গেজমেন্ট 5টা, সেটা বুঝতে পারছি? আর একজন করলে একটা। আর তাহলে ইমপ্রেশন হচ্ছে টোটাল কতবার। যেমন আপনি একটা ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করছেন, ওই পোস্টটা যদি 10 জন মানুষ 2 বার করে দেখে, ইমপ্রেশন 20, কিন্তু রিচ হবে 10 জন, কারণ কি 10 জনের কাছে পৌঁছাইছে। 10টা জনের ভিতরে যদি 2 জন ক্লিক করে, এঙ্গেজমেন্ট 2 বা লাইক কমেন্ট করে। ওটা বুঝতে পারছি? রিচ, ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, এই টার্মটা কি মনে থাকবে? পার্কের গল্প মনে করবেন, আর যাদের প্রেম হয় নাই তাহলে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা কিছু যাই হোক, আমরা চলে আসি নেক্সট ক্লাসে, আবার বাকিগুলো দেখানো যাবে। আমরা আপাতত আজ ক্লাস এই পর্যন্তই শেষ নাকি? আজ ক্লাস এখন ইনস্টাগ্রাম বাকি আছে, আগামী দিন শেষ হবে ইনস্টাগ্রাম। ওকে, একটু ফলো করা, 2-1জনকে একটু খুঁজে বের করা, কিভাবে খুঁজবেন, কিভাবে খুঁজবেন, কোন প্রসেসে খোঁজা যেতে পারে, সেভাবে স্ক্রিনশট নেবেন। মানে যা দেখাবো এটাই ক্লাস রুম।